আপনাদের কন্যা, আপনাদের মা, আপনাদের সহধর্মী কথা মনে রেখে আমাদের সহযোগিতার জন্য আমাদের যে 33% সংরক্ষিত বিল সেটা আপনারা পূর্ণ সমর্থন জানাবেন এবং সেখানে আমাদের সহযোগিতা করবেন। আমরা যাতে যে রাষ্ট্রের এবং রাজ্যের প্রতিটি আইন প্রণয়নে যাতে আমাদের নারীদের সহযোগিতা করা হয়, আমাদের নারীদের যাতে সেখানে উৎসাহিত করা হয়, এইটুকু আশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনাটুকু এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ অনারেবল মেম্বার। এখন আমাদের এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম অনুষ্ঠানের উপর আলোচনা রাখবেন শৈলেন্দ্র চন্দ্রনাথ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় চিফ হুইপ কল্যাণী সাহা রায় যে নারী শক্তি অধিনিয়মের উপর নোটিশ অফ মোশনটা এনেছেন, সেটাকে আমি কিছু অ্যামেন্ডমেন্টের সঙ্গে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজ আমি যে বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি তা শুধুমাত্র একটা আইন নয়, এটি দেশের 48.6% নারীদের সঙ্গে করা এক ঐতিহাসিক প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি চরম বিশ্বাসঘাতকতার প্রশ্ন। আমি বলছি নারী শক্তি অধিনিয়ম সম্পর্কে। এটি একটি আইন নয়, এটি একটি রাজনৈতিক প্রতারণা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকার বলছে ঐতিহাসিক সিদ্ধান্ত, কিন্তু বাস্তব হলো 2023 সালে পাশ হওয়া বিল 30 মাস পাস হয়ে গেল, 2026 এখনো বিল কার্যকর হয় নাই। আমি স্পষ্ট ভাষায় বলছি, এটি নারী ক্ষমতায়নের আইন নয়, এটি নির্বাচনের আগে একটি রাজনৈতিক নাটক। যদি সত্যি সদিচ্ছা থাকতো এই আইন ইতিমধ্যেই কার্যকর করা হতো, কিন্তু সরকার এটিকে ঝুলিয়ে রেখেছে ভোটের আগে ব্যবহার করার জন্য। সংখ্যা নিজেই তার সরকারের ব্যর্থতা প্রমাণ করে। মাননীয় স্পিকার স্যার, আজকের বাস্তবতা কি? 18তম লোকসভায় মাত্র 14% নারী, বিশ্ব গড় যেখানে 26.5%, ভারতের অবস্থান 147তম 190টা দেশের মধ্যে, এবং কখনো কখনো বাংলাদেশ এবং নেপালেরও নারীদের প্রতিনিধিত্বের হার আমাদের ভারতের চেয়ে বেশি। এখন দলভিত্তিক যদি চিত্র বলা যায়, এই 18তম লোকসভায় বিজেপি 240 জনের মধ্যে 31 জন নারী, 12.9%, কংগ্রেসে 14 জন 98-এর মধ্যে, পার্সেন্টেজ হচ্ছে 13.4%, কেবলমাত্র টিএমসি রয়েছে যেখানে 11 জন নারী রয়েছে 29-এর মধ্যে, তাদের পার্সেন্টেজ হচ্ছে 37.9%। এখন প্রশ্ন হলো, যখন রাজনৈতিক দলগুলি নিজেরাই 15% নারী তাদের প্রার্থী দিতে পারে না, তখন 33% সংরক্ষণ বাস্তব কিভাবে হবে? এই রিসেন্টলি যে রাজ্যগুলিতে বিধানসভার ইলেকশন হচ্ছে, সেই পশ্চিমবঙ্গের কথা যদি বলা যায়, টিএমসি 55 জন, বিজেপি 33 জন, কংগ্রেস 39 জন, লেফট 24 জন। 294 আসনের মধ্যে যদি 35% করা হয় তাহলে 97টা সংরক্ষণ হওয়া উচিত, কিন্তু বাস্তবে কোনো দলেই তাদের সংখ্যা 30%-এর আশেপাশে যায়নি। ইভেন যেখানে 25% মুসলিম জনসংখ্যা রয়েছে, সেখানে টিএমসি ছাড়া কোনো দলেই একজনও নারীকে প্রার্থী করে নাই। কেরলের কথা যদি বলা যায়, ইউডিএফ করেছে 12 জন, এলডিএফ করেছে 18 জন, বিজেপি মাত্র 16 জন, এভারেজ হচ্ছে 11%। আসাম গড়ে মাত্র 8% মহিলাদের জন্য টিকিট দিয়েছে। তামিলনাড়ুতে এই 11%, এডিএমকে 12%, সব দলে 10 থেকে 15%-এর বেশি তাদের টিকিট দিতে চায় না। একদিকে ক্রিমিনালাইজেশন, গণতন্ত্রের সংকট। মাননীয় অধ্যক্ষ, যেখানে 9 থেকে 37% প্রার্থী অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত, অথচ একই সঙ্গে নারীর অংশগ্রহণ এরকম, এর মানে কি? অপরাধীরা জায়গা পাচ্ছে, নারীরা জায়গা পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দিলেও দলগুলি মানছে না, তাই পরিষ্কার রাজনৈতিক দলগুলির কোনো ইচ্ছা নেই নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার। এই বিলের সবচেয়ে নেগেটিভ দিক হচ্ছে যেটা ওবিসি নারীদের বঞ্চনা, ইচ্ছাকৃত সামাজিক বৈষম্য। এই আইনে ওবিসি নারীদের জন্য কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই, যেখানে 15(3) নারী সুরক্ষা, 15(4) এবং 15(5)-এ সামাজিক ন্যায়,
কিন্তু সরকার কি করছে? শ্রেণী ও জাতিগত বাস্তবতাকে উপেক্ষা করে এটি নারী সংরক্ষণ নয়, এটি এলিট নারীদের সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হচ্ছে। রিসেন্টলি একটা রিপোর্ট এসছে যেটা মহারাষ্ট্রের বীর জেলাতে নারী শক্তির মুখোশ খুলে দেয় মাননীয় অধ্যক্ষ। ভারতকে বলা হয় উদীয়মান অর্থনীতি, ডিজিটাল ইন্ডিয়া, উন্নয়ন, মেট্রো, কিন্তু বীরের কি ঘটছে? হাজার হাজার নারী যেখানে জরায়ু অপারেশন করতে বাধ্য হচ্ছেন, মাসিক হলে কাজ বন্ধ হচ্ছে, তাই জরিমানা, তাই জরায়ু কেটে ফেলতে বাধ্য করা হচ্ছে 13,000+ নারীদের। এটাই কি বেটি বাঁচাও? এখানে নারী হচ্ছে শ্রমিক, ইউনিট শরীর, উৎপাদনের যন্ত্র, শোষণের চক্র এবং ঋণ এবং দাসত্বের কন্ট্রাক্ট। কাজ না করলে জরিমানা। ডাক্তার ক্যান্সার বয় দেখিয়ে অপারেশন করে 20 থেকে 40,000 টাকা লুট করছে। এটা চিকিৎসা নয়, এটি সংগঠিত একটি শোষণ। স্বাস্থ্য ও মানবিক বিপর্যয়। 25 বছরে মেনোপজ, হাড় ক্ষয়, পিঠে ব্যথা, মানসিক অবসাদ, আত্মহত্যার প্রবণতা। সরকার বলছে ইট ইজ এ স্টেট সাবজেক্ট, অর্থাৎ ভোটে নারীদের দরকার, কিন্তু বাস্তব জীবনে নয়। যেখানে ভারত সম্পূর্ণভাবে ব্যর্থ, সেখানে যেখানে আপনার সুইডেন 46%, নরওয়েতে 46%, সাউথ আফ্রিকায় 45%, ফ্রান্স অস্ট্রেলিয়াতে 38%, জার্মানিতে 30%, যেখানে উইদাউট রিজার্ভেশন তারা নারীদের প্রতিনিধিত্ব দিচ্ছে। কারণ একটাই, তাদের দলীয় কোটা, রাজনৈতিক সংস্কৃতি। আর আমাদের ভারত গ্লোবাল জেন্ডার গ্যাপ র্যাঙ্কে ভারত 148টা দেশের মধ্যে 131 নম্বরের মধ্যে রয়েছে। ওমেন বিজনেস অ্যান্ড লো র্যাঙ্কের মধ্যে 126 নম্বর রয়েছে 2024-এ। অর্থাৎ আইন আছে কিন্তু বাস্তব নেই। বিকল্প প্রস্তাব সময় মতো বাস্তবায়ন, ওবিসির কোটা, সাব কোটা, দলীয় বাধ্যতামূলক 30% টিকিট দেওয়া, টিকিটে নির্বাচনী কমানো, কর্পোরেটদের অর্থায়ন নিয়ন্ত্রণ, প্রক্সি রাজনীতি বন্ধ করা, নারী নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া এবং এরিয়া পুনর্বিন্যাসের জন্য এটার সঙ্গে যে যুক্ত করা হয়েছে সেটাকে গণ্য না করা। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই আইন যদি বাস্তবায়িত না হয় এটি হবে নারীদের সঙ্গে প্রতারণা। যদি ওবিসিকে বাদ দেওয়া হয় তবে এটি হবে সামাজিক অন্যায়। যদি বাস্তবে ক্ষমতা না আসে এটি হবে নামমাত্র প্রতিনিধিত্ব। আর যদি সরকার দেরি করে, ইতিহাস বলবে নারী শক্তির কথা বলছে কিন্তু বাস্তবে তাদের অধিকার আটকে রেখেছে। আমাদের দাবি, আমরা নারী সংরক্ষণ চাই, কিন্তু তা হবে বাস্তব, তা হবে শ্রেণী সচেতন। অন্তর্ভুক্তিমূলক না হলে এই আইন গণতন্ত্রকে শক্তিশালী করবে না, বরং দুর্বল করবে। এই বলে আমরা চলে এখানে শেষ করছি। নমস্কার। বহুত বহুত ধন্যবাদ অনারেবল মেম্বার। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে মোশনের উপর ভিত্তি করে অনারেবল মিনিস্টার শুক্লা শরণ নোয়াতিয়াজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সুন্দর একটা মহতি দিনে আমাদের রাজ্যের জন্য আমি মনে করি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মাননীয় অনারেবল গভর্নমেন্ট চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহা রায়, ওনার যে আনা মোশন, যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এই মোশন সমর্থনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সমর্থন জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি অংশগ্রহণ করছি।
আমরা সবাই জানি গত 17 তারিখ এপ্রিল 2026 ভারত সরকারের এনডিএ সরকার তথা দেশের আমাদের সকলের প্রিয় আদরণীয় নরেন্দ্র মোদীজি, অনারেবল প্রাইম মিনিস্টার, ওনার নেতৃত্বে বিশেষভাবে আমাদের দেশের মহিলাদের জন্য উমেন রিজার্ভেশন 33%, সেটা গণতন্ত্রের যা আমাদের দেশের নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার সেটা প্রদান করার জন্য সংবিধান সংশোধন সেটা আনা হয়েছে। এবং দুর্ভাগ্য গত 17 তারিখ এপ্রিলে স্পেশাল পার্লামেন্টারি সেশনে সেই সংবিধান সংশোধন বিল সেটাকে পাস করা সম্ভব হয়নি। কিন্তু আজকে আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে সেটাকে আবার পুনরায় পার্লামেন্টারি সেটাকে বিল প্রস্তাব করার জন্য এবং সেই বিলটাকে পুনরায় বিবেচনা করে যাতে দেশের আমাদের মহিলাদের মাতৃশক্তি শুধু আমাদের ভাষা বা ভাষণের মাধ্যমে নয়, বাস্তবে সেটাকে রূপায়ণ করার জন্য, সেটা বিবেচনা করার জন্য আজকে স্পেশালভাবে আমাদের রাজ্যের পবিত্র বিধানসভায় এটা স্পেশাল সেশন ডাকা হয়েছে। আমি আশা রাখছি যে আমাদের বিশেষভাবে, আমরা সবাই জানি যে আমাদের মহিলা আমাদের রাজ্যের জন্য, রাজ্যের ক্ষেত্রে হোক বা দেশের ক্ষেত্রে হোক, মহিলাদের জন্য আমাদের অত্যন্ত, আমরা শুধু পলিটিক্যালি, আমরা শুধু ভাষায় নয়, সেটাকে সাংবিধানিক এটা তাদের যে অধিকার সেটাকে প্রদান করার জন্য পার্লামেন্টারি এবং স্টেট অ্যাসেম্বলির যে আমাদের গণতন্ত্রের যে অধিকার, কারণ তাদের বিধানসভার ক্ষেত্রে যদি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত যদি না থাকে, তাদের পক্ষে হয়ে কথা বলার জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্লামেন্টারি ক্ষেত্রেও সেটা দরকার। এবং সেই ক্ষেত্রে ডেলিমিটেশনের মাধ্যমে, লোক গণনার মাধ্যমে, সেটা সিট ইনক্রিজ করার ক্ষেত্রে হোক, পার্লামেন্টারি ক্ষেত্রে বা বিধানসভার ক্ষেত্রে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটাই দেশের প্রধানমন্ত্রী উনি চাইছেন, এনডিএ সরকার সেটা চাইছেন যে দেশের মহিলাদের যাতে তাদের গণতন্ত্রের যে অধিকার, তাদের সাংবিধানিক যে অধিকার, সেটা অবশ্যই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সেটা আমরা সমর্থন জানাচ্ছি যে অতি দ্রুত যত সম্ভব সেই বিল যাতে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটা যাতে বিলটা যাতে পাস হয় এবং দেশের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে মহিলাদের বিশেষভাবে মহিলাদের জন্য সেটা লাভবান হবে এবং প্রজন্মের জন্য, আগামী নিউ জেনারেশনের জন্য সেটা অত্যন্ত এনকারেজ হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি আমার পূর্ব বক্তারা খুব মূল্যবান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রেখেছেন, বিশেষভাবে আমাদের যারা উমেন রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন এই পবিত্র বিধানসভায়, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি যে নিউ জেনারেশন তাদেরকে এনকারেজ করার ক্ষেত্রে বা এনকারেজ করার জন্য
যাতে সংবিধানের যদি তাদের কোনো অপশন যদি না রাখা হয়, কন্ডিশন যদি রাখা না হয়, তাহলে তারা নিউ জেনারেশন কিভাবে আপগ্রেড হবে, কিভাবে এনকারেজ হবে। সোশ্যালি তাদেরকেও সেই সাংবিধানিক সেই অধিকার, সেটা অপশন রাখা দরকার, কন্ডিশন রাখা দরকার, তখনই নিউ জেনারেশন তারা এনকারেজ হবে, আপগ্রেড হবে। তো সেই ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন জানিয়ে আমি হাউজের সকল অংশের বিভিন্ন দলের সদস্যরা যারা রয়েছেন, আমরা এই বিলটাকে আমরা নেগেটিভলি ভাবে আমরা ডিসকাশন না করে, আমাদের সেটা সৌভাগ্য যে এই বিলের সম্বন্ধে আজকে স্পেশাল সেশন ডাকা হয়েছে, যে স্পেশাল সেশনের মাধ্যমে আমাদের পার্টিসিপেন্ট হওয়া, সেটা আমাদের সৌভাগ্য বলে আমি মনে করি। যে সবাই যাতে মাননীয় সকল অংশের যারা সদস্য রয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেফগার্ড সেটা সেই জায়গার মাধ্যমে সেটা পাবে বলে আমি মনে করি। সেটাই আমি আমার ব্যক্তিগত বা দলের আমাদের অপিনিয়ন। আরেকটা বিষয় মাননীয় স্পিকার সাহেব, আরেকটা বিষয়, আজকে যেহেতু আমাদের খুব সুন্দর একটা অপরচুনিটি পেয়েছেন আমরা আলোচনা করার জন্য, আরেকটা বিষয় আমি এড করার জন্য আমি চেষ্টা করব। যেহেতু আমাদের 2009-এর একটা বিল বিষয় রয়েছে, 2009-এ আমাদের রাজ্যে প্রথম নতুন সরকার গঠন হবার সঙ্গে সঙ্গে বিজেপি এবং আইপিএফটি নতুন সরকার আমরা এই রাজ্যে প্রতিষ্ঠা হবার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিংয়ে সেই বিলটা আমরা রেজুলেশন পাস করেছি, যে আমাদের 2019-এ যে রেজুলেশন, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ম্যাটারটা 125তম আইন সংশোধন করে আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ সেটাকে আপগ্রেডেশন করার জন্য আমাদের রাজ্যের বিজেপি এবং আইপিএফটি সেই রেজুলেশনটাকে আমরা পূর্ণ সমর্থন জানিয়ে দেশের প্রধানমন্ত্রীজি এবং ভারত সরকার এবং এনডিএ সরকারের যে বিল, যে 125তম আইন সংশোধন করে যে স্বশাসিত জেলা পরিষদ সেটাকে আপগ্রেডেশন করার জন্য এবং সেটাকে টিটিসি গঠন করার জন্য, তাই সেই বিলের সম্বন্ধেও আমাদের রাজ্যে এটা অন্য একটা ইস্যু, এই ইস্যুটি রাখেন, এই মোশনের উপরে রাখুন। ঠিক আছে, তো যাই হোক, সেটাকেও আমরা যাতে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে সেটা যাতে আবেদন জানানো হয়, তাই সেটাই। ধন্যবাদ। ধন্যবাদ। এখন এই মোশনের উপর আলোচনা রাখবেন অনারেবল মিনিস্টার টিঙ্কু রায়জি। নমস্কার। মাননীয় কল্যাণী সাহা রায় মহোদয়ার যে মোশন প্রস্তাব এসছে তার সমর্থনে আমার আলোচনা। সংবিধানের 131তম সংশোধনী বিল 2026 নারী শক্তি বন্ধন অধিনিয়মের সংশোধন প্রসঙ্গে আলোচনা। মাননীয় অধ্যক্ষ স্যার, আজ এই পবিত্র বিধানসভায় সংবিধানের 131তম সংশোধনী বিল 2026 তথা নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমি গভীর গর্ব অনুভব করছি। আমি সর্বপ্রথমে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণা সাহা রায় মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই প্রস্তাব কেবল একটি সাংবিধানিক সংশোধনের বিষয় নয়, এটি ভারতবর্ষের নারী সমাজের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের এক মাইলফলক সৃষ্টি হবে। মাননীয় অধ্যক্ষ স্যার, ভারতীয় সংবিধানে নারী পুরুষ সমতা যে মহান আদর্শ ধারণ করে তার ভিত্তি নিহিত রয়েছে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করে এবং 15 নম্বর অনুচ্ছেদে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে এবং নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের
অনুমতি দিয়েছে। 16 নম্বর অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত, তখন তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর সময় এসেছে। মাননীয় অধ্যক্ষ স্যার, সংবিধান 131তম সংশোধনী বিল 2026 এর মূল লক্ষ্য হল নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে আরো ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক করা এবং একই সঙ্গে লোকসভা এবং রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ বাস্তবায়নের পথ নির্দেশন করা। এই বিলের মাধ্যমে সর্বশেষ জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন করার সুযোগ সৃষ্টি হবে। লোকসভার সদস্য সংখ্যা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এক ব্যক্তি এক ভোট এক মূল্যনীতির কার্যকরের বাস্তবায়নের সম্ভব রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীদের জন্য সংরক্ষিত আসন বাস্তবে কার্যকর করার সাংবিধানিক ভিত্তি সুদৃঢ় হবে। এটি নিঃসন্দেহে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের এক ঐতিহাসিক পদক্ষেপ। মাননীয় অধ্যক্ষ স্যার, ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দেশের কাছে একটি আদর্শ স্থাপন করেছে। আপনারা সকলেই জানেন যে শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট ওমেন 2022 আমরা লাগু করেছি। এখানে অনেকেই বলছেন যে এর আগে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় 50% করেছেন। কারা করেছেন? কংগ্রেস বলছে ওনারা করেছেন, সিপিএম বলছে, কিন্তু সঠিক অর্থে মহিলাদেরকে এম্পাওয়ার করা, মহিলাদেরকে সশক্তিকরণ করা, এটা আমাদের রাজ্য সরকার 2022 ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট ওমেন যেটা চালু করেছে, তারপর থেকে আমরা মহিলা সশক্তিকরণ দেখছি আমাদের মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে। সরকারি চাকরিতে 33% নারী সংরক্ষণ কার্যকর করা হয়েছে। মহিলাদের জন্য স্বল্প সুদে শিক্ষা ঋণ প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। সরকারি শপিং কমপ্লেক্স বা অন্যান্য সরকারি স্টলে 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। স্বাস্থ্য পুষ্টির ক্ষেত্রে 13টি আমরা ওমেন হেলথ ওয়েলনেস সেন্টার স্থাপন করা হয়েছে মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে গর্ভবতী আমাদের মাদেরকে 2000 টাকা করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2025-26 সালে আমরা 9080 জন গর্ভবতী মহিলাকে এই সাহায্য করেছি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে 2025-26 সালে প্রায় 17,747 জন গর্ভবতী মহিলাকে প্রায় 5000 টাকা করে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। আইসিডিএস এর কর্মসূচির মাধ্যমে 2025-26 সালে প্রায় 13,912 জন গর্ভবতী মাকে এবং 1,41,46,46 জন প্রসূতি মাকে এই পরিষেবা দেওয়া হয়েছে। নারী সুরক্ষা ও নারী নিরাপত্তার জন্য রাজ্যে 8টি জেলায় মোট 9টি মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে। সকল জেলায় 10টি সখী নিবাস ওয়ান স্টপ সেন্টার কার্যকর রয়েছে, যেখানে অসহায় মহিলাদের জন্য সব রকম সাহায্য করা হয়। পশ আইনের অধীনে প্রতিটি দপ্তরে ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে কর্মক্ষেত্রে মহিলারা যৌন হয়রানি বা অভিযোগের নিষ্পত্তি করা হয়। সি বক্স অনলাইনে অভিযোগের ব্যবস্থা চালু রয়েছে, যার মধ্যে কর্মরত মহিলা যৌন হয়রানি বা বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। 181 ওমেন হেল্পলাইনের মাধ্যমে 24 ঘন্টা জরুরি সহায়তা প্রদান করা হয়। রাজ্যে বর্তমানে 3টি শক্তি সদন চালু রয়েছে, যেখানে বিপদগ্রস্ত অসহায় মহিলাদের নিরাপদ আশ্রয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। শীঘ্রই আরো 2টি এই ধরনের চালু হবে সখী সদন আমাদের, যেখানে খোয়াই এবং গোমতী চালায়। রাজ্যে বর্তমানে 3টি সখী নিবাস চালু রয়েছে, যেখানে কর্মজীবী ও সহায়তা প্রয়োজন মহিলাদের জন্য নিরাপদ আবাসন প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হচ্ছে এবং খুব শীঘ্রই আরো 7খানা সখী নিবাস চালু হবে। পরিকাঠামো উন্নয়নে 114 কোটি টাকা ব্যয়ে 10টি কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হচ্ছে, বর্তমানে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এই উদ্যোগ মহিলাদের ক্রমবর্ধমান শ্রমশক্তি বৃদ্ধি অংশগ্রহণের একটি সুস্পষ্ট ইতিবাচক প্রতিফলন। মাননীয় অধ্যক্ষ স্যার, সামাজিক সুরক্ষায় রাজ্যে আর্থিকভাবে দুর্বল পরিবারে কিশোর, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রবীণ ও অসহায় মহিলাদের সহায়তা বর্তমানে 8টি সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর রয়েছে। এই প্রকল্পগুলোর আওতায় রাজ্যে মোট প্রায় 1,73,531 জন কিশোরী এবং অসহায় মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন। পণ প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্য অন্তোদয় পরিবারে কন্যা সন্তানের বিবাহে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা প্রকল্পের মাধ্যমে প্রায় 50,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। পাশাপাশি অন্তোদয় পরিবারে কন্যা শিশু জন্মের পর তার শিশু ও শিক্ষার ভবিষ্যৎ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে এককালীন 50,000 টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের রাজ্যে। অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের রাজ্যে 55,000-এরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। তা আপনারা সকলেই জানেন। 5 লক্ষেরও বেশি মহিলা তাতে ইনভলভ রয়েছে, যারা
প্রায় 1,08,000-এরও বেশি মহিলা যারা রয়েছেন, যারা লাখপতি দিদি, যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন। পাশাপাশি রাজ্যের 600-এরও বেশি মহিলা বিজনেস কম্পাউন্ড সখী ব্যাংক সাথী হিসাবে বিভিন্ন শাখায় কাজ করছেন, প্রমাণ করে যে আমাদের রাজ্যে নারীরাও ডিজিটাল অর্থনীতিতে সমানভাবে সক্ষম। সরকারি স্টল, শপিং মল কমপ্লেক্স মহিলাদের জন্য ন্যূনতম 50% আসন সংরক্ষণ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এর ফলে মহিলারাও স্বনির্ভর হয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন আমাদের রাজ্যে। রাজ্যে এছাড়াও সরকারের বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মোট বরাদ্দ অন্তত 50% মহিলা উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। নারী স্টার্টআপগুলোতে উৎসাহিত করতে জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। মাননীয় অধ্যক্ষ স্যার, মহিলা অংশগ্রহণ বাড়ানোর জন্য, মহিলারা যেন ক্রীড়াতেও অংশগ্রহণ করে, তার জন্য এবছরই আমাদের রাজ্য সহ গোটা দেশে অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ শুরু হয়েছে, যাতে প্রায় সেখানে আমরা যদি দেখি প্রায় 1 লক্ষেরও 34টা ক্রীড়া বিভাগে প্রায় 2600-টিরও বেশি লিগ আয়োজন করা হয়েছে। 550-টিরও বেশি জেলায়, 700-টিরও বেশি শহরে প্রায় 1,38,000-এর বেশি মেয়েরা সেখানে অংশগ্রহণ করেছে। 2025-26 অর্থ বছরে ক্রীড়া মন্ত্রকের জন্য প্রায় 3,794 কোটি টাকা রেকর্ড বরাদ্দ করা হয়েছে। আর এর মধ্যে বড় অংশ খেলো ইন্ডিয়ার স্পোর্টস ফর ওমেন, অর্থাৎ মহিলাদের ক্রীড়া প্রশিক্ষণ বা ক্রীড়া ক্ষেত্রে সেটা নিবেশ করা হয়েছে। আমরা যদি দেখি আজকের ভারতে আমরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট আর পরিকাঠামো নয়, পিভি সিন্ধু থেকে মীরাবাই চানু, এই নামগুলো শুধু ক্রীড়াবিদ নয়, তারা নতুন প্রজন্মের প্রেরণা। আজ গোটা দেশে, গোটা পৃথিবীতে তাদেরকে দেখছে বা তাদের যে কৃতিত্ব সেটা স্মরণ করছে। রাজনৈতিক ক্ষমতায়নের রাজনৈতিক সম্পর্ক নেই, ভাষণটা সময় নষ্ট করে এটা এর জন্যই তো মহিলা বিলটা আনা হচ্ছে। মহিলারা সবগুলো ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট, এরা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, তার জন্য আরো চাই রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে মহিলারা উন্নয়ন করছে। এর জন্য আমরা মহিলা বিলটাও জরুরি, যে রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে হবে তাদের। মহিলা সশক্তকরণের জন্য যা যা করা হচ্ছে এটা বিস্তারিত দিচ্ছেন, এবং মহিলা মন্ত্রী কেন মহিলারা এস্টাবলিশ বিভিন্ন মিনিস্টার কিছু তো বলবেই। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে মহিলা রাজনীতিতেও প্রতিনিধিত্ব চাই। মহিলারা সব ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে, চাকরিতে, সব জায়গাতে মহিলারা এস্টাবলিশড হচ্ছে। রাজনীতিতে কেন আসতে পারবে না? রাজনীতিতে কেন সুযোগ দেওয়া হবে না? এই প্রসঙ্গে কথাটা আসছে। সব ক্ষেত্রে যেহেতু মহিলারা উন্নত হচ্ছেন, তাহলে রাজনীতিতে কেন আসবেন না? রাজনীতিতেও প্রতিনিধিত্ব দেওয়া চাই, এর জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আর দীপা কর্মকার মতো যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে আমাদের রাজ্যে মহিলা রয়েছেন, আজকে যদি আমাদের রাজ্যে 33% আরক্ষণ হয়, সেখানে তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আসবে। এই ধরনের যারা প্রতিভাবান মহিলারা থাকবে তারা সুযোগ পাবে, এর জন্য কথাটা আসছে। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য, রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে ত্রিপুরাও একভাবে এগিয়ে। সংবিধানের 73তম সংশোধনী যেখানে ন্যূনতম 33% নারী সংরক্ষণের কথা বলা হয়েছে, সেখানে ত্রিপুরা পঞ্চায়েতি ব্যবস্থা 3 স্তরে 50% নারী হবে। গণতন্ত্র আরো অন্তর্ভুক্তিমূলক হবে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হবে। আজ আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই বিল শুধু একটি আইন নয়, এটি ভারতের গণতন্ত্রকে আরো ন্যায়ভিত্তিক ও সমতামূলক করার এক যুগান্তকারী সুযোগ। আমি এই পবিত্র বিধানসভার সকল মাননীয় সদস্যদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আসুন দলমত নির্বিশেষে আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং ঐতিহাসিক প্রস্তাবকে সমর্থন করি। এখানে আমাদের কমিউনিস্টের একজন বিধায়ক বলছিলেন, শ্যামল চক্রবর্তী মহোদয়, যে 2020 সালে পার্লামেন্টে শ্রম কোড নিয়ে এসেছিলেন, যে সেখানে এই শ্রম কোড না এনে সেখানে এই নারীদের ক্ষমতায়নের বিল আসতে পারত তখনকার সময়। আমি ওনাকে বলবো, সেই শ্রম কোডও মহিলাদেরকে সশক্তিকরণ করার এবং মহিলাদেরকে অধিকার দেওয়ার প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা যদি দেখি সেই বিলে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে মেয়েদেরকে কোনোভাবে
কোনো কাজ থেকে বঞ্চিত করা যাবে না সেই বিলে এসে। কোনো মহিলা যদি চায় যে আমি স্বতন্ত্র, আমি যে কোনো কাজ করতে পারবো, সে যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে তাকে সেই কাজের অধিকার দিতে হবে। সেই বিলে এসেছিল সমান কাজে সমবেতন। আমাদের দেশে এরকম ছিল যে পুরুষ লোককে 10,000 টাকা বেতন দিলে মহিলাকে 8,000 টাকা দেওয়া হবে। সেই বিল বলেছে না, সমকাজে সমবেতন। যদি পুরুষ লোক যে কাজটা করবে, মহিলা যদি সেই কাজ করেন, তাহলে বেতন তাকে সমান দিতে হবে। এবং নাইট শিফটে, আগে আমাদের মহিলাদেরকে অধিকার ছিল নাইট শিফটে কাজ করা। এখন বলা হয়েছে মহিলা যদি ভাবে যে আমি নাইট শিফটে কাজ করব, তাহলে তাকে সেই কাজ দিতে বাধ্য হবে। সেই বিলেও এসেছিল। আমার কথাটা বলার অর্থ হচ্ছে, মহিলারা যেহেতু সবকিছু করতে পারছে, তাহলে রাজনীতিতে কেন আসবে না? রাজনীতিতেও তাদের আশা চাই। তার জন্য এই বিলে আসুন আমরা সকলেই, এই যে প্রস্তাব আমাদের মাননীয় কল্যাণী রায় মহোদয়া নিয়ে এসেছেন, আমাদের এই প্রস্তাবকে সমর্থন জানাই। আমি আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই আলোচনা শেষ করলাম। ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আপনি 11 মিনিটে শেষ করেছেন। তো এখন আলোচনা রাখবেন অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মাজি। Honorable Speaker, sir, এরপরে all honorable members of this house, আজকের যে motion moved by our honorable government chief whip, I really support and appreciate this motion, কারণ মহিলাদের আমরা নির্বাচনে, প্রতিটি নির্বাচন আমরা শুধু এদের মা বোন বলে কিন্তু সম্বোধন করে তাদের ভোট আদায় করতে চেষ্টা করি, এবং প্রতিটি পার্টির ম্যানিফেস্টোতে মহিলাদের জন্য ভালো ভালো স্কিম ঘোষণা আমরা করি। But we forget that women are not simply vote bank. They are also, যারা আমার চাইতে অনেক বেশি এই বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন, ডেলিমিটেশন কি জিনিস, সংরক্ষণ কি জিনিস, সেটাকে নিয়ে আপনারা আরো চর্চা করার সুযোগ পেয়েছেন। So far I remember, I saw the last delimitation commission in Tripura, also in India. Delimitation Commission is chaired by someone retired Supreme Court judge. 2002 থেকে 2008 পর্যন্ত ডেলিমিটেশন কমিশন ছিল কুলদীপ সিং, যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন। হি ওয়াজ দি চেয়ারপারসন। এই 6 বছর, from 2002 to 2008, the Delimitation Commission of India worked to redefine the boundaries of Parliament as well as Assembly constituencies in India. এবং সেই সময় আমি এমএলএ ছিলাম। I also had an opportunity to represent some issues before the Delimitation Commission. আমি আমাদের সংসদীয় বিষয়ক মন্ত্রীর সাথে আলোচনা করছিলাম যে what was the base of census ত্রিপুরাতে যে সময় লাস্ট যে ডেলিমিটেশন হয়েছে তার সেন্সাসের বেসটা কোন ইয়ারে ছিল? I remember it was 2001, কারণ 20 তারিখ মার্চ 2008 দি ডেলিমিটেশন কমিশনের যে সুপারিশ, এটাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি তার উপর স্বাক্ষর করে বলেছে যে দিস উইল বি দি
assembly constituencies for the next election. By then ত্রিপুরাতে ইলেকশন হয়ে গেছে, যার কারণে ডেলিমিটেশন কমিশনের যে সুপারিশ ত্রিপুরায় 2013 থেকে শুরু হয়। সো আমি যা বুঝি, দি ডিবেট which is going on in the country in different states, কি হচ্ছে, সরকারের বিরোধীরা যারা তারা বলছেন যে why don't you complete the census and do all this, আর সরকার কি বলছে, take 2011 as the base and then complete the reservation and delimitation. So simple. So I just want to tell in this house যে 2008-এ যদি আমরা 2001টাকে বেস করে যদি করতে পারি, what is the problem taking base as 2011 is my argument. কারণ দেখুন, একটা জিনিস তো সত্য যে আমি মহিলাদের সশক্তিকরণে আমি মহিলাদের পাশে থাকব। I as a minister, I as a member of this house, I will not consider কোন ডেটের উপর ভিত্তি করে মহিলা সংরক্ষণ হবে। I will not support this bill. I will support whichever is the base cut of year, সেই ইয়ারটাতেই হোক। We should be with the women bill. তবেই আমরা তাদের সশক্তিকরণ করতে পারব। You just see in Tripura, recently the concluded TTADC election, what was the voter turnout in Tripura? Almost 83%. এবং এই 83% ভোটারের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন দেখেছেন, দেখবেন মহিলাদের বিশাল লাইন। ইট মিনস এই যে নির্বাচনটা হলো, জয় পরাজয়ের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা ছিল পুরুষদেরই মতো। The country is having almost 50% women, 40% মানে 50% of the population মহিলার। You just see পরিসংখ্যান আছে, after BJP led government came to power in the center, 5% থেকে লোকসভাতে 15% women মেম্বারের সংখ্যা বেড়েছে, from 5 to 15%. And PRS legislative research যেটা বলেছে, in most of the states, be it in Bihar, Tamil Nadu, Tripura, Assam, women representation is less than 10%. আমাদের এই হাউসে 60 members house, we have only 8 women members. I am a man, but আমি আজকে যে জিনিসটা বলছি এখানে, the motion moved by our government chief whip, উনি শুনছেন আমার বক্তব্য, আসলে we want to see 1/3 of this house occupied by the women. এটা মাথায় রেখে আপনি you should speak. আমাদের উদ্দেশ্যটা কি? We want to see 1/3 of the house filled by the women representative. যারা স্কুল চালাতে পারে, যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করতে পারে, যারা ব্যবসা করতে পারছে, যারা প্রফেসর,
টিচিং ইত্যাদি ইনস্টিটিউশনে সাকসেসফুলি কাজ করতে পারছে, why will not create space for them in politics? Why they can be part of in the highest level of decision making body in the country? যারা আমি আজকে শুনছিলাম আমাদের, he is also veteran politician, the way he was talking today, শুনতে তো ভালো লাগেছে। When two politicians debate, both the politicians শুনতে খুব ভালো লাগে। মহিলা রিজার্ভেশন কে নিয়ে আমি রাজনীতি করতে চাই না। I want women reservation in the house, এখানে 1/3 মহিলা রিপ্রেজেন্টেশন আমি দেখতে চাই। That should be the step. And you see, এখানে আমি যদি বলি when it started, আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী নিশ্চয় আমাকে কারেকশন করবেন if I tell something. চলুন কিছু দেখি who brought this reform forward. ইউনিয়ন ল মিনিস্টার শ্রী অর্জুন রাম মেঘওয়াল যখন উনি আইন বিষয়ক মন্ত্রী হয়েছেন, on 19 September 2023 this bill was introduced, and do you know the figure? লোকসভাতে 454 vote in the favor and against I don't know, I think it should be 214 votes in the favor and 0 in the against, or 2 in the 54 এবং 2টা against ছিল। right, মানে কত ওভারওয়েলমিং সাপোর্ট ইন দি পার্লামেন্ট। এবং 28 তারিখ সেপ্টেম্বর 2023 আমাদের দেশের যিনি রাষ্ট্রপতিজি দ্রৌপদী মুর্মুজি, উনি এইটাকে অ্যাসেন্ট দিয়েছেন, অর্থাৎ স্বাক্ষর দিয়ে বলেছে যে ইয়েস এটা আইন হবে। এবং ইফ আই রিমেম্বার দি ফার্স্ট মুভ এই মহিলা রিজার্ভেশন বিলটাকে নিয়ে প্রথম যে অ্যাটেম্পটা হয়েছিল ইট ওয়াজ ইন দি ইয়ার 1996, দেন ইট কেম ইন 1998, then it came again in 1999, 2002, 2003 and 2008. Fortunately in 2008 2008 যে বিলটা হলো এটা 2010 রাজ্যসভায় পাস হয়েছে। রাজ্যসভায় যখন একটা বিল পাস হয়ে যায়, ইট ডাজ নট ডাই দেয়ার, কারণ রাজ্যসভার কিন্তু মেয়াদ থাকে না। somebody or the other they keeps on coming. লোকসভাতে কোনো বিল ইন্ট্রোডিউস হয়, ইফ ইট ডাজ নট গেট পাস, লোকসভার মেয়াদ শেষ হলে আবার ইন্ট্রোডিউস করতে হয়। দ্যাট ইজ হাউ আই থিঙ্ক ইট হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। এন্ড এটা আনার পর আই ওয়াজ ফলোইং কি হচ্ছে দেশে, কি চর্চা হচ্ছে। আমাদের এখানে যখন বলা হলো যে একদিন আমরা এটাকে সেশন ডেকে আলোচনা করে এটাকে আমরা সমর্থন করব, আমার কোনো বক্তব্য ছিল না। আমাদের খুব বরিষ্ঠ একজন সদস্য এই হাউসের শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় ছিলেন, ওনারও কিন্তু বক্তব্য ছিল না। হি ওয়াজ অনলি ডিমান্ডিং যে এটাকে বাড়িয়ে আরো কিছু আলোচনা করা যায় কিনা। ইভেন আই ফিল টুডে, আজকে এখানে যখন সদস্যদের বক্তব্য চলছিল, I thought that this session should have started early in the morning in 7 o'clock. অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে বাদ দিয়ে 58 জন মেম্বার সবাই এটার উপর বক্তব্য করা উচিত ছিল। It does prove, আজকে যে পার্টিসিপেশনটা এখানে, it does prove that everyone wants 1/3 reservation for the women. এটার বলার আর কোনো অপেক্ষাই রাখে না। তো আমি ত্রিপুরার আমাদের মহিলাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আগামী দিন ভোট দেবেন, মহিলারা যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করছেন, যারা স্কুল, কলেজ, ফার্ম, মার্কেটস, হসপিটাল, অফিসেস এবং যারা বাড়ি করে
এজ এ হাউসওয়াইফ কাজ করছেন, আমাদের ইন্ডিজেনাস ওমেন যারা পাহাড়ে আমাদের হয়ে প্রচার করছেন, আমাদেরকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আইনটা আপনাদের জন্য, দিস ইজ ইয়োর রাইটফুল প্লেস, এটা আপনাদের অধিকার, এই অধিকার আপনাদের পেতেই হবে। Policies needs your experience, governance needs your discipline, democracy needs your voice, এবং অ্যাসেম্বলি পার্লামেন্ট এটা শুধু কতিপয় ব্যক্তির জন্য হতে পারে না। These also have to be represented equally by the women representative in our country and as well as in this state. আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। ডেমোক্রেসি শেষে একটা কথাই বলবো, যে ডেমোক্রেসি cannot be complete when women only vote. মহিলারা শুধু ভোট দান করবেন, এইটা দিয়ে কিন্তু গণতন্ত্র এটা কমপ্লিট হতে পারে না। ডেমোক্রেসি becomes complete when women also lead. মহিলারা যখন নেতৃত্ব দেবে বা দেবেন, তখনই কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সেটা কমপ্লিট হবে। And reservation for women is not a concession. Please remember, it is not concession. It is the correction of democratic deficit. ডেমোক্রেসিতে যা যা ঘাটতি ছিল, এই ঘাটতিটা, ডেফিসিটটা আমরা কারেকশন করতে চেষ্টা করছি। Those who delayed it for 30 years should not lecture those who finally delivered it. এবং আমি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে এই বিলটা পাশ করার জন্য যে উনি মহতী উদ্যোগ নিয়েছেন। এবং এই কয়েকটি কথা বলে এই মোশনটাকে সমর্থন করে মহিলা রিজার্ভেশন এটা হোক ভারতবর্ষে এবং আমাদের এই রাজ্যে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ত্রিপুরা, জয় নারী শক্তি, জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অনারেবল মিনিস্টার। এখন নারী শক্তির এই মোশনের উপর আলোচনা রাখবেন অনারেবল মিনিস্টার সুধাংশু দাসজি। অনারেবল স্পিকার স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলের উপরে আজকে এখানে যে আলোচনা হচ্ছে, তার উপর আমাকে আলোচনা করার সুযোগ প্রদান করার জন্য খুশি হতাম। সুদীপ বাবু থাকলে উনি সবসময় হিট এন্ড রান প্রসেসে চলেন, অর্থাৎ হিট করে পালিয়ে যান, ওই ট্রাকের ড্রাইভারদের মতো। তো যাই হোক, চেষ্টা করব কম সময়ের মধ্যে আমার বিষয় রাখার জন্য। 2023 সালে ভারতবর্ষের পার্লামেন্টে মহিলাদের 33% রিজার্ভেশন প্রদান করার জন্য, বিশেষ করে পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিতে একটা বিল পাসড হয় ইউনানিমাসলি। পারহ্যাপস দুইটা ভোট এগেইনস্টে পড়েছিল, বাকি সবগুলি ফেভারে পড়েছিল। কিন্তু সেই বিল যখন পাসড হয়, সেখানে একটা কন্ডিশন ছিল যে এটা তার ফার্দার সেন্সাস এন্ড ডিলিমিটেশন, এই দুইটা কমপ্লিট করার পরে এটাকে ফাইনালি আইনে রূপান্তরিত করা হয়, এবং তার জন্য 15 বছর সময় তার ভ্যালিডিটি রাখা হয়, সাবজেক্ট টু এক্সটেন্ড বাই দ্য পার্লামেন্টারিয়ান। এখন 2026 সালের এপ্রিল মাসে, অর্থাৎ এই মাসেই ভারতবর্ষের পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে পুনর্বার এই বিলকে অ্যামেন্ডমেন্ট করার জন্য এবং কিছু ইনোভেটিভ প্রপোজাল নিয়ে সেই ইনোভেটিভ এন্ড কম্প্রিহেন্সিভ বিল ইন্ট্রোডিউস করে টেবিল করে। আনফরচুনেটলি অনেক আলোচনা সমালোচনার পরে
এই বিল কিন্তু পাস হয়নি পার্লামেন্টে। গোপাল বাবু ওনার বক্তব্য কিংবা সুদীপ বাবু তারাও বলেছিলেন যে কংগ্রেস পার্টি হচ্ছে তার প্রতিষ্ঠাতা নাকি মহিলাদের রিজার্ভেশন দেওয়ার জন্য, বা দে ওয়ার দ্য ইনিশিয়েটর। কিন্তু এটা কিন্তু না গোপাল বাবু না সুদীপ বাবু মেনশন করেছেন যে ইনিশিয়েটিভটা কবে হয়েছিল এবং কে এনেছিল। They did not mention. But the fact of the matter is, Point of order. Now, I have specifically mentioned it was initiated by the then Prime Minister Rajiv Gandhi ji, কবে 1989. কিসের? It was passed in the Lok Sabha, but it was not passed in the Rajya Sabha. show me the papers. I will give. আপনি হাউসকে পেপার শো করুন। I will supply. না, এক্ষুনি করুন, এক্ষুনি করুন। আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। Definitely, You take 30 minutes of time. No, And- I needed ঠিক আছে, আলাদা- No, you take 30 minutes of time. one thing. If you want, take 1 hour. Sir, I আচ্ছা, needed ঠিক the আছে, Xerox ঠিক আছে, copy. ঠিক আছে। I will definitely. ঠিক আছে। I am placing ব্যাপারটা নিয়ে before নিন। the- কতক্ষণ সময়ের মধ্যে দেবেন বলুন? আমি এটা জেরক্স করে দিতে হবে ডিউরিং দিস ঠিক আছে, এখানে- সেশন দিতে হবে, কারণ আপনাদের অনেকের কাছে ঠিক আছে, ঠিক আছে, লে করে দেবেন। স্যার লে করে লে দেবেন। করে দেবো, ঠিক আছে। কিন্তু অনেক কাগজ আপনাকেও আগে দিয়েছি, এটা গুম হয়ে যায়, হয় খেয়ে ফেলে। ছোটবেলা যেমন আমরা ঠিক আছে। দেখছিলাম, দিয়ে আমি দিয়ে দেবো। ঠিক এটা আছে। কোনটা বলছেন আপনি? গ্রাম পঞ্চায়েতের কথা বলছেন? না না এই যে হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের কথা হচ্ছে না তো, এখানে তো হচ্ছে পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচারের জন্য। এটা তো গ্রাম পঞ্চায়েতের কথা হচ্ছে না তো। না না 33% reservation। মহিলা সংরক্ষণ প্রথমে এটা কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ইনিশিয়ালি স্টার্টেড গ্রাম কিসের জন্য? পঞ্চায়েত and আমি ঠিক, ঠিক, আমি ঠিক। লোকসভাতে যখন পাস ঠিক আছে, বসে যান। ঠিক আছে, ঠিক আছে, বলেছি বুঝে গেছি আপনি ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতে ঠিক আছে। রয়েছেন। আমরা পার্লামেন্টের বিষয়ে আলোচনা করছি। কংগ্রেস আমরা পার্লামেন্টের বিষয়ে আলোচনা করছি তো, আমরা গ্রাম পঞ্চায়েতের বিষয়ে আলোচনা করছি না তো এখানে। আনকন্ডিশনালি সাপোর্টেড ঠিক আছে, 2023। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা পার্লামেন্টের বিষয়ে আলোচনা করছি, হ্যাঁ, গ্রাম ঠিক আছে, পঞ্চায়েতে বলুন, আছে। বলুন, স্যার, বলুন। হাউসকে মিসলিড করা ঠিক আরে, নয়। ঠিক আছে, বলুন। ঠিক আছে, বসে। হ্যাঁ। স্যার, মহিলাদের 33% রিজার্ভেশন দেওয়ার বিষয় ফার্স্ট 1996 এই সময় এস.ডি. দেবেগৌড়া যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন ভারতের ল মিনিস্টার রমাকান্তজি ফার্স্ট এজ এ ল মিনিস্টার এটা কিন্তু পার্লামেন্টে ইন্ট্রোডিউস করে ইন 1996 আন্ডার দেবেগৌড়া মিনিস্ট্রি গভর্নমেন্ট। সেই সময় এই রিজার্ভেশন বিল পাস হয়নি। তার পরবর্তী সময় 1998 আন্ডার অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট, 1999 এগেইন আবার প্রপোজ করা হয়, দেন 2002 সালে এগেইন প্রপোজ করা হয়। ডিউ টু দ্য ল্যাক অফ পলিটিক্যাল কনসেনসাস এই বিল কিন্তু পাস হয়নি। তো কংগ্রেস এখানে সুদীপ বাবু বা গোপাল বাবু যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ অসত্য। এটা বারে বারেই তারা ওই যে বললাম না, হিট এন্ড রান করে পালিয়ে যায়, কথা শুনতে চায় না। তো আসল ফ্যাক্ট হচ্ছে এটা 1996 থেকে 2002 পর্যন্ত যখন এনডিএ সরকার ছিল, মহিলাদের রিজার্ভেশন 33% পার্লামেন্টারি এন্ড অ্যাজ ওয়েল এজ স্টেট অ্যাসেম্বলিতে প্রদানের জন্য প্রপোজাল এসেছিল। হয়নি এই কারণেই, কারণ সেই সময়ে আমাদের কাছেও পর্যাপ্ত পরিমাণের সংখ্যা ছিল না। এখন প্রশ্ন এসছে যে ঠিক সেই সময় 42nd অ্যামেন্ডমেন্ট এনে, যেটা কি মিনি কনস্টিটিউশন আমরা বলি, সেই মিনি কনস্টিটিউশনে 42nd অ্যামেন্ডমেন্ট এনে এই যে পরিসীমা যেটাকে বলা হয় হিন্দিতে বা ডিলিমিটেশন, সেটাকে কমপ্লিটলি ফ্রিজ করে দেওয়ার কাজ আপ টু 2026 এটা কিন্তু কংগ্রেস দল করেছে। কিন্তু এখানে অসত্য তত্ত্ব দিয়ে পালিয়ে গেছে
যে না এটা নাকি আমরা রাজনৈতিক দুর্বিসন্ধির জন্য করেছি, অর্থাৎ ডিলিমিটেশনের ম্যাটারটা ফ্রি ছিল বাই দ্য পার্লামেন্ট by amending 42nd amendment of the Indian Constitution, যার কারণে যেহেতু ফ্রি ছিল, এর আগেও চেষ্টা হয়েছে 2002 সালে অটল বিহারী বাজপেয়ীর সময় চেষ্টা হয়েছে, কিন্তু মানে ওই যে 2/3 মেজরিটি না পাওয়ার কারণে সেটা আনফ্রিজ করা যায়নি। এবং পরিশেষে যেহেতু এটা 2026 পর্যন্ত বন্ধ ছিল, এই কারণে 2026 সালে এই এপ্রিল মাসে ইমিডিয়েটলি এটাকে আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 2023 সালে যখন নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাস হয়, এখন 3 বছর পরে এই কারণে যে বললাম ফ্রিজ, এটাকে উইথড্র করার জন্য আগে ফার্স্ট অ্যামেন্ডিং আর্টিকেল 81 এন্ড 82 এই দুইটা অ্যাক্টকে অ্যামেন্ড করে এটাকে ফ্রিজ উইথড্র করে তারপরে এই প্রসেসটা স্টার্ট হবে। এখন 15 বছর যেহেতু সময় আছে, 15 বছর পর্যন্ত এই অ্যাক্টটা 2023 এর অ্যাক্ট ভ্যালিডিটি থাকবে, কিন্তু বলা হচ্ছে যে আপনাকে সেন্সাস করতে হবে, পপুলেশন সেন্সাস, দেন কাস্ট সেন্সাস, তারপরে ডিলিমিটেশন। এগুলি করার পরেই আপনি কিন্তু আইনে রূপান্তরিত করতে পারবেন বা 33% রিজার্ভেশন আপনি লাগু করতে পারবেন। এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, যেহেতু আমরা সবাই জানি 2021 সালে আমাদের দেশে সার্ভে হওয়ার কথা ছিল, সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কোভিড মহামারী ছিল সেই কারণে হয়নি, পরবর্তী সময়ে আরো অন্যান্য কিছু সমস্যার কারণে হয়নি, কিন্তু এখন অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই যে ন্যাশনাল ওয়াইজ সেন্সাস কিন্তু কাজ শুরু হয়েছে, এবং এই যে সেন্সাস করার পরে যখন আপনি ডিলিমিটেশন করতে যাবেন, তখন কিন্তু সেখানে একটা রুলস আছে, কন্ডিশন আছে, আপনাকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আপনার হিয়ারিং দরকার আছে। যেমন বর্তমানে গ্রাম পঞ্চায়েত লেভেলে কোনো বেনিফিশিয়ারি দিতে গেলে গ্রাম সভা ডাকতে হয়, সিমিলারলি এই ডিলিমিটেশন করার ক্ষেত্রে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে গিয়ে আপনাকে হিয়ারিং করতে হবে। তো পাবলিক হিয়ারিং করতে হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভদের তাদের অপিনিয়ন নিতে হবে, এনজিওদের অপিনিয়ন নিতে হবে, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের অপিনিয়ন নিতে হবে। তো ইটস টেক টাইম। তো স্বাভাবিক কারণে এটা হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 2 বছর মিনিমাম, তার আগে কোনোভাবেই পসিবল হবে না। এতে করে কি হবে, আমাদের 2029 সাল পেরিয়ে যাবে। কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার মোদীজি চাইছে যে 2029 সালেই যেন আমরা পার্লামেন্টে মহিলাদের প্রতিনিধি আমরা বাড়াতে পারি বাই অ্যামেন্ডিং দিস 2023 অ্যাক্ট। এখানে 33% রিজার্ভেশনকে এনশিওর করা, অ্যাক্টিভ করা ইন 2029 লোকসভা ইলেকশন, অর্থাৎ ফার্স্ট ট্র্যাকে নিয়ে আসা, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যামেন্ডমেন্টের জন্য। এখন কংগ্রেস দল, ওনাদের সহযোগী পার্লামেন্টে যদিও কমিউনিস্ট নেই, কিন্তু টিএমসি, সমাজবাদী কিংবা ডিএমকে, এই সমস্ত পার্টিগুলি তারা অপোজ করছে। কেন? তারা কিছু সিলি রিজন দিচ্ছে। কি বলছে? ওবিসি রিজার্ভেশন কোথায়, বলছে মুসলিমদের রিজার্ভেশন কোথায়। আরে 33% রিজার্ভেশন যদি চালু হয়, কংগ্রেস দল বা সিপিএম দল যদি চায় যে তাদের সবগুলি আসলে মুসলিম মহিলা প্রতিনিধি দেবে, তাহলে এখানে তো আটকানোর কোনো সুযোগ সুবিধা নেই, তো দিতেই পারে। প্রতিটা সিটে আপনি মুসলিম মহিলা দিতে পারেন প্রতিনিধি। আপনারা যে 13 জন প্রার্থী দাঁড় করিয়েছিলেন 2023 সালের বিধানসভা নির্বাচনে, সেখানে তো আপনারা মুসলিম মহিলা দিতে পারতেন, কিন্তু মুসলিম মহিলা তো দেননি। বলছেন ওবিসি রিজার্ভেশন। আরে ইন্দিরা গান্ধীজি, গোপাল বাবু আপনি বলেছেন, পয়েন্ট অফ অর্ডার স্যার, অসত্য তথ্য এখানে আমি যেটা বলছি যে মাননীয় মন্ত্রী যেটা বলছেন, 2023 সালে যখন এনডিএ সরকার বিলটি আনেন পার্লামেন্টে, তখন কংগ্রেস নিঃশর্তভাবে সমর্থন করেছে। এটা অল পার্টি মিটিং ডেকেছিল পার্লামেন্টের। ঠিক আছে, এটা তো সবাই জানে। প্লিজ, আরে আমাকে বলতে দিন, তাহলে ডিস্টার্ব করার কি মানে? আপনি নোট করে নিন লাগলে। আপনি অসত্য ভাষণ এখানে রেকর্ড করা কি আপনারা 2026 এ এগেইনস্টে ভোট করেননি? আপনারা 2026 এ রিসেন্টলি যেটা হয়েছে সেটা রেজিস্টার করেননি? I will kill you 1 minute. Please. বাউন্ডারি স্পিকার স্যার, কংগ্রেস দল সম্পূর্ণ ঘোষণা দিয়েছে। This is না, এই সত্যের অবলাভ হতে পারে না। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি
আমরা 2023 সালে আরে উনি তো আবার বক্তব্য যখন start করে বিলগুলি দিয়েছেন, আনা already হয়, বলেছে। তখন কি ওনাদের মনে ছিল না? আরে আপনি তো অলরেডি বলেছে। এই যে জিনিসগুলি ড্রব্যাক আছে, এটা কি আপনাদের মনে ছিল না? ঠিক আছে, ড্রব্যাকস বসুন না, আমি উত্তর দিচ্ছি তো। ড্রব্যাকস কি? গোপালদা কনস্টিটিউশন দেখেন, তারপর কথা কইেন। আর দেখে আরে ভাই, খুলেন, একটু খুলেন, একটু খুলেন। পরিষ্কার 2026 লেখা আছে। হ্যাঁ, provided also that until the relevant figures for the taken after the year. তাইলে 23 সালে যখন আপনারা বিলটা আনেন, তখন কি মনে ছিল? হ্যাঁ, এই তো করছে এই জন্য। amendment আরে তখন শুনুন, মনে ছিল না? এখন মনে হয়েছে? আরে ভালো করে দেখে লইয়া না। You are mistaking Please allow me to speak. in the house. You are Please allow me to speak. আচ্ছা, আমরা সামনে কোশ্চেন। Please allow me to speak. প্লিজ, আমার সময় নষ্ট হচ্ছে, বলতে দিন, এমনিতে বলতে স্পিকার সাহেব দিন, বেশি বলতে সময় আমাকে দেবেন না। ঠিক আছে মিনিস্টার। ঠিক আছে, ঠিক আছে। আপনি কিন্তু ফুললি আমাকে মানে ডাইভার্ট করে দিয়েছেন, আমার মানে ফ্লোটা আপনি নষ্ট করে দিয়েছেন। আপনি আমাকে কিন্তু পুরো ডিস্ট্রাক্ট করে দিয়েছেন। বলছে স্যার ওবিসি রিজার্ভেশন, বলছে ওবিসিদের কেন রিজার্ভেশন দেওয়া হবে না, মাইনরিটিসদের কেন রিজার্ভেশন দেওয়া হবে না, এটাই নাকি তাদের এখানে ডিফল্ট মনে হচ্ছে। স্যার ইতিহাসকে একবার গেটে দেখার কথা বলবো। ডক্টর বি.আর. আম্বেদকর জি বলেছিলেন, দে ক্যানট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি। যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না। এই জন্যই কংগ্রেস দল আর আজ ইতিহাস তৈরি করতে পারছে না। ইতিহাস কি বলছে? আই স্পিক অন আম্বেদকর হোয়াট ইউ ডিড। আমি বলছি তো, আরে আপনি ওনার মাইক বন্ধ করুন। বলি স্যার, বি.আর. আম্বেদকর সাহেবকে কে অ্যাপয়েন্ট দিয়েছে? ঠিক আছে, বলবো তো। গভর্নমেন্ট। হ্যাঁ, বলবো না, বি.আর. আম্বেদকর কে অ্যাপয়েন্ট দিয়েছে? দাদা বুঝতেছেন না? অপোজিশন লিডার ভয় দিতেছে, বুঝতেছেন না কেন? অর্থ বুঝতেছেন? আর প্লিজ, আরে অসুবিধা পড়বেন স্যার, আমি অসুবিধা পড়বেন তো। স্যার শুনেন 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 স্যার আমি কেন ইতিহাসের কথা বলছিলাম, এই যে ওবিসি রিজার্ভেশন কেন হতে পারেনি দীর্ঘ বছর, ডিউটি দ্য কংগ্রেস পার্টি। इंदिरा गांधी जी की बोलते हैं, ना जात पर ना पात पर मोहर लगेगी हाथ पर। की बोलते हैं इंदिरा गांधी जी? ना जात पर ना पात पर मोहर लगेगी हाथ पर। অর্থাৎ ভারতবর্ষের পার্লামেন্টারিয়ান যখন আমাদের দলের পার্লামেন্টারিয়ানরা বারবার যখন ওবিসি রিজার্ভেশনের কথা বলছিলেন, কিংবা সেই সময় যারা কংগ্রেস বিরোধী ছিল, জনসংঘ বলুন, তাদের স্লোগান ছিল যে জাতপাতির উপর হবে না, ভোট পড়তে হবে হাতে হাত চিহ্নে। আরে কি মুশকিল। কবে করেছে, কোন বইয়ে করেছে দেখান। দেখিয়ে দেবো দেখাবেন এখানে, দেখিয়ে দেবো তো। আরে তাইলে স্যার এটা এক্সপ্যান্ড করুন। কি আপনি না দেখাইতে পারলে এক্সপ্যান্ড করুন। না, এক্সপ্যান্ড করার দরকার নেই, আমি রেকর্ড দেবো তো। ঠিক আছে দিয়ে দিন, আমি রেকর্ড, ঠিক আছে। না দিয়ে দেবেন। আমি বললাম দিস ইজ নট ট্রু, এবং উনি কাগজ না দিয়ে এটা না দেওয়া পর্যন্ত এক্সপ্যান্ড করা হোক। তার মানে আপনারা যা যা বলেছেন সবগুলি কাগজ দিন আগে, ডেফিনেটলি সবগুলি কাগজ জমা করুন। পেপার আপনারা দেবেন, উনিও দেবেন, কথা বলি না, দুজনেই দেবে। আমরা ঠিক আছে। আমরা ইয়েলো স্পিচ দেই না আমরা। স্যার সামান্য একটা বিষয় নিয়ে মহিলাদেরকে বঞ্চিত করার কাজ এই দল বারে বারে করেছে, উপরন্তু আরো বেশি কলঙ্কিত হয়েছে মহিলা বিরোধী অ্যাক্টিভিটিস এর জন্য। আরে এখানে আমরা মহিলা বিলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন। মহিলা বিলের ইন্ট্রোডিউসার হলো রাজীব গান্ধী। আবার স্যার আমি যেটা বলছি
উনি যা বলছেন সম্পূর্ণ অসত্য। আপনি স্যার এক্সপ্যান্ড করুন, তাহলে স্যার আমরা ওয়ার্কআউট করব। আমি বলে দিলাম, কারণ আমি যেটা আপনাকে বলছি স্যার, মহিলা বিলের ব্যাপারে কংগ্রেস সবসময় উনি ফাঁকে ফাঁকে স্যার ভাষণ দেওয়ার চেষ্টা করছেন। কি আসলে না না, আপনি এখানে অসত্য তথ্য দেবেন, সমর্থন আমাদের চোখে বজায় রাখবো সমর্থন পার্লামেন্টে করেনি তো, তার না বিরুদ্ধে স্যার। আলোচনা। স্যার আমি একটা কথা তার বলছি, বিরুদ্ধে- একটা কথা আপনি বলুন তাহলে সমর্থন আপনি করছি, বলুন যেহেতু 2000 স্যার 2000 আপনি তো স্যার চাকরি করে এসেছেন, আপনি শিক্ষিত মানুষ। 2023 সালে কংগ্রেস আনকন্ডিশনাল সাপোর্ট করেছে, যার জন্য হচ্ছে সর্বসম্মতি হয়েছে। এইবার কেন আপনার পার্লামেন্টে বিশ্বগুরু কেন সবাইকে নিয়ে পার্লামেন্টের সর্বদলীয় মিটিং কেন করলেন না? এটা তো ইন্ডিয়া যুগ দায়ী নয় স্যার, এটি ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। কেন 23 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 23 সালে এইসব মনে ছিল না? না না স্যার, দিয়ে দিন। স্যার আমি উই ডু ঠিক আছে, পাঠিয়ে দিন, দিয়ে দিন। আমরা সাপোর্ট দিয়ে দিন, হবে হবে। কিন্তু নট আচ্ছা। কন্ডিশনে। হ্যাঁ, মিনিস্টার সাহেব এটা সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা বোধহয় পার্লামেন্টারি সিস্টেম না স্যার। না, 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 এটা পার্লামেন্টারি সিস্টেম না, অ্যাসেম্বলির হাউসের এটা সিস্টেম হতে পারে না। একটু না আর উনি ওনার ভাষণে যখন বক্তব্য রেখেছিলেন আমরা তো কেউ ডিস্টার্ব আর করিনি। আমি- না, আমরা তো আপনি নোট ডাউন অনেক করেছি। উঠিয়েছেন, একটার উপরে উঠে যান। আরে ওনার দলের কলিগ যে অনেকবার- অনেক কিছু নেই, নেই। বিষয় বলে গেছেন, তো তার উত্তর আমরা দেবো না? অনেকবার না, না, আমরা তো বলতে পারি রাহুল গান্ধী সম্পর্কে তিনি বিদেশ একটা গিয়ে বিষয় কোথায় যান, নিয়ে- কি করেন, তিনি তো এক্সটেন্ড ফাইল অনেক কিছু বলে গেলেন। তো আমরা তো বলতে পারি থাইল্যান্ড গিয়ে আপনার নেতা কি করে, আরে কি অন রেকর্ড। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, হয়ে যাবে হয়ে যাবে। বসুন শুনেন না, শুনেন বসুন। শুনেন শুনেন স্যার। শুনেন 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 হচ্ছে, ঠিকই হচ্ছে। হ্যাঁ, আরে। ঠিকই চলছে। আপনি শুনেন শুনেন একটু শুনেন 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 আরে আপনার নেতা যে বলে গেলেন সবগুলি প্রুফ আছে। আপনার আমাদের অ্যাসেম্বলির যে এই যে রুলস এন্ড প্রসিডিওর এন্ড কন্ডাক্ট অফ বিজনেস ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা কোথায় বলা আছে সাবজুডিস ম্যাটার এখানে আলোচনা করা যাবে? হ্যাঁ, সাবজুডিস ম্যাটার এখানে আলোচনা করা যাবে? করা যাবে না, তাহলে আপনার কলিগ কি করে বলে গেল সাবজুডিস ম্যাটার গুলি? আপনি কেন প্রোটেস্ট করলেন না? উনি কি জানেন না? আরে চুপ করবেন না। শুনেন শুনেন আরে বসেন, বলবো, শুনেন 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 আরে উনি সময়টা আমাকে ডিস্টার্ব করছেন। সময় যাচ্ছে। বলুন বলুন স্যার এটা একটু, আমি শেষ করে নিচ্ছি। আসলে আমার পুরো ফ্লোটা উনি নষ্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো দরকার। বলছেন ডক্টর বি আর আম্বেদকর নাকি উনাদের সময়ে, একে অপরেটই তো করছেন। ডক্টর বি আর দেখছেন, আম্বেদকরকে নাকি উনারা মিনিস্টার বানিয়েছেন। কিন্তু স্যার এটাও তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার আমাদের জানা উচিত। এই যে মহিলা বিরোধী কংগ্রেস দল, আমরা কেন বলছি মহিলা বিরোধী, ইতিহাস আমাদের জানতে হবে। ডক্টর বি আর আম্বেদকর 1952-তে 27 সেপ্টেম্বর রিজাইন দিয়েছিলেন নেহরুর ক্যাবিনেট থেকে, পন্ডিত নেহরুজির ক্যাবিনেট থেকে রিজাইন দিয়েছিলেন। কেন জানেন? কারণ হিন্দু কোড বিল সেটা নেহরুজির ক্যাবিনেট অপোজ করেছে। আরে তার মানে উনি আমাকে বলতে দেবেন না? ডিস্টার্ব করবেন না, উনি আমাকে বলতে দেবেন না? আর সময়টার মধ্যে ডিস্টার্ব করবেন, বলতে দিন না। অনেকবার আপনি পয়েন্টের করেছেন। হ্যাঁ, এই হিন্দু কোড থামিয়েছেন। বিলে কি ছিল? হ্যাঁ, শুনেন তো, শুনেন 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 আরে না না, শুনেন শুনেন ফ্যাব্রিকেটেড স্টোরি। শুনেন শুনেন আচ্ছা, আপনি শুনুন না, শুনুন শুনুন অনারেবল স্পিকার স্যার, শুনেন শুনেন ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন ভারতবর্ষে নারী ক্ষমতায়ন হোক সমান অনুপাতিকে। এই জন্য ডক্টর বি আর আম্বেদকর চেয়েছিলেন হিন্দু কোড বিল পাস হোক। এই হিন্দু কোড বিল পাশের পক্ষে ডক্টর বি আর আম্বেদকর বারে বারে যখন আমাদের ভারতবর্ষের ফার্স্ট প্রাইম মিনিস্টার নেহরুজির ক্যাবিনেটকে বারবার রিকোয়েস্ট করেছেন, চিঠি দিয়েছেন, বলেছেন যে মহিলাদের অগ্রাধিকার দিতে হবে, নারী ক্ষমতায়ন দিতে হবে। এই কংগ্রেস দল তার বিরোধিতা করেছে, নেহরুজি বিরোধিতা করেছে। এসসি এসটিদের ক্ষমতায়নের জন্য, তপশিলি জাতি তপশিলি উপজাতিদের ক্ষমতায়নের জন্য ডক্টর
করতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস দল নেহেরুজি তার বিরোধিতা করেছিলেন, যার কারণে 1952 তে 27 সেপ্টেম্বর, আমি অন রেকর্ড বলছি, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু রিজাইন দিয়েছিলেন নেহেরুজির ক্যাবিনেট থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, তো এই ইতিহাস ওনারা না জানলেও দেশ জানে, এখন দেশকে গুমরা করা যায়। নারী বিলের উপর স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ওনারা বলছেন মহিলাদের সম্মান করেন। নারী আজ আমাদের দেশে উপর বলুন। হ্যাঁ স্যার, আরে নারী শক্তি, না কি মুশকিল? না 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 না, বসুন না, প্লিজ বসুন। বলবেন না। আপনি নোট করে নিন, আপনি নোট করে নিন, যদি বলুন, কোথাও বলুন। মনে হয়, আচ্ছা আরে আপনি বলুন, নোট করে নিন, কোথাও যদি মনে হয় আমি জায়গা অসুস্থ করছি। এদিকে এসে বসুন। গোপাল বাবু, বসুন, শুনুন না। আরে কি বলে, গোপাল বাবু, আপনি সিনিয়র লিডার, তো আপনার যদি মনে হয় যে না, আপনি শোনার দরকার নেই, আমি বলছি আপনি নোট করে নিন। আপনি পরবর্তী সময় আমার এগেইনস্টে কেস করতে পারবেন, আমার এগেইনস্টে অ্যাকশন নেওয়ার সুবিধা আছে, আমার এগেইনস্টে সবকিছু করার সুবিধা আছে তো আপনার কাছে, আপনি নোট করে নিন। আরে আসল সত্য কথা বেরিয়ে যাচ্ছে, আসল চেহারা বেরিয়ে যাচ্ছে কংগ্রেসের মহিলা বিরোধী। স্যার, আমাদের রাষ্ট্রপতি ভারতবর্ষের দ্রৌপদী মুর্মু, উনাকে আমাদের এনডিএ দল যখন উনাকে রাষ্ট্রপতি বানিয়েছে, ক্যান্ডিডেট করেছে, উনাদের দলের নেতা অজয় কুমার কিছুদিন আমাদের রাজ্যে কংগ্রেসের প্রভারী হয়ে এসেছিলেন। জানেন তিনি কি বলেছিলেন? অজয় কুমার বলছে ইভিল ফিলোসফি, আর কি বলছে, শি শুড নট বি ট্রিটেড অ্যাজ সিম্বল অফ আদিবাসী। যেখানে দ্রৌপদী মুর্মু একজন জনজাতি মহিলা, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে সর্বোচ্চ সম্মান আমাদের দল, আমাদের এনডিএ দিয়েছে, সেই জায়গায় কংগ্রেস দলের নির্লজ্জ নেতারা বলছে যে তাকে যেন আদিবাসীর সিম্বল হিসেবে না রাখা হয়। বিকজ শি হ্যাজ ইভিল ফিলোসফি আশীন করেছে। ওনাদের নেতা অধীর চৌধুরী আমাদের দেশের প্রেসিডেন্টকে কি বলেছেন? রাষ্ট্রপত্নী। আপনি ডিনাই করতে পারবেন? আপনি ডিনাই করতে পারবেন? আপনি বলে অসম্মান করেছে। এই ধরনের মহিলা বিরোধী অসম্মানজনক শব্দ একমাত্র কিন্তু আমরা এদের কাছ থেকেই শুনতে পাই। স্যার, রিসেন্টলি কংগ্রেসের বিহার দলের বড় নেতা পাপ্পু যাদব কি বলেছে জানেন? আমরা যখন সারা দেশে 33% রিজার্ভেশনের কথা বলছি, সেই সময় কংগ্রেসের নেতা পাপ্পু যাদব সে বলছে যে ভারতবর্ষের নাকি 90% মহিলারা ওই পুরুষের, মানে যারা মেল পলিটিশিয়ান আছে, তাদের বেডরুমে সময় না কাটালে নাকি তারা পলিটিক্সে চান্স পায় না। এর চাইতে লজ্জাজনক রিমার্কস আর কিছু হতে পারে? এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কিন্তু কংগ্রেস দল তাদেরকে কি সাসপেন্ড করেছে? কোন অ্যাকশন নিয়েছে? ওনার নেতা রাহুল গান্ধী কি বলছেন এই বিষয়ে? রাহুল গান্ধীজি বলছেন আমাদের কংগ্রেসের মেম্বার নয়, নির্দল। কে বলেছে? আরে রাহুল গান্ধীর এই বিহার ইলেকশনে রাহুল গান্ধীর হয়ে প্রচার করলেন। যাই হোক, কি বলছে স্যার? রাহুল গান্ধীজি বলছেন, আজকে সুদীপ বাবু কি বলেছেন যে নরেন্দ্র মোদীজি নাকি শাড়ির আঁচলে মাথা লুকিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা কোনো মানে পার্লামেন্টারি শব্দ হতে পারে? এটা রাজনীতির ভাষা হতে পারে? সেপ্টেম্বর হলো যখন ওখানে বলছিল ওই সময়, তখন যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন যে এটা ইয়ে করো, এক্সপান্ড করো, ততক্ষণ পর্যন্ত এরা করবে না। কিন্তু ওই সময় বলেননি। আমি যতই বলি না কেন, মুখ্যমন্ত্রী যতই বলুক না কেন, আপনার চেয়ার থেকে যতক্ষণ পর্যন্ত এক্সপান্ড না বলবেন, তারা কিন্তু এক্সপান্ড করতে পারবে না। এটা মনে রাখবেন। ওইটাও সুদীপ বাবু যেটা এই বিভিন্ন শব্দ ইউজ করেছে ওইগুলির কথা বলছি। না, আমি তো বলছিলাম যে তখনও যে এটা যেটা আনপার্লামেন্টারি হবে এটা বাদ যাবে, বলছি তো তখন বলেছি। স্যার, অন্যদিকে যাই না। এই যে লজ্জাজনক কথাবার্তাগুলি বলছেন, রাহুল গান্ধীজি কি বলছে এই যে 33% রিজার্ভেশন বিলের উপরে? তিনি বলছেন এটা নাকি এক
শরমনাক বিল হ্যায়, শরমনাক। অর্থাৎ এই যে 33% রিজার্ভেশন মহিলাদেরকে দেব, এটা শেমফুল, এটা কি লজ্জাজনক বিল? আপনাদের ইন্ট্রোস্পেকশন দরকার, আত্মসমালোচনা দরকার। কেন আজ দেশের মানুষ কংগ্রেস দলকে বহিষ্কার করছে বারে বারে? কেন কমিউনিস্ট কংগ্রেসদেরকে দেশের মানুষ বারে বারে প্রত্যাখ্যান করছে? তার মূল কারণ এই মহিলা বিরোধী স্ট্যান্ড। স্যার, আমি বক্তব্য রাখছি না, বারবার তিনি ডিস্টার্ব করছেন। লাস্ট একটা কথা বলে আমার কথা বলা শেষ করব। এখানে সিপিএম দলের বসেন। মহিলা বিল মহিলা বিল ডিসকাশনের জন্য এসেছি। আমি বুঝতে পেরেছি এদের আসলে গায়ে লাগছে, আসল শব্দ বেরিয়ে আসছে, এই জন্য যন্ত্রণা হচ্ছে। আমি শেষ করে নিচ্ছি। আর প্লিজ বসে যান। আমি এখন সিপিএম কে বলবো, আপনাদের বলবো না, বসে যান। এখন সিপিএম সম্পর্কে বলবো, বসুন। এখন সিপিএম সম্পর্কে বলবো, বসুন না। আরে বিলের উপর try to accept the truth, have patience and guts to accept the truth. মিনিস্টার বিলের উপর Why people are rejecting again and again? মুশনের উপর আলোচনা করেন। হ্যালো মিনিস্টার, মুশনের উপর স্যার, আমি শেষ করছি। মুশনের উপর আলোচনা করেন। রিসেন্টলি অনেকেই বলছেন মুশনের উপর। যে মহিলা সশক্তিকরণের জন্য তারা নাকি কাজ করতে চায়। 5 রাজ্যে হাইয়েস্ট মহিলা রিপ্রেজেন্টেশন আছে অ্যাসেম্বলিতে, 5 রাজ্যে। 5 রাজ্য কোনটা? এক হচ্ছে দিল্লি 14%, উড়িষ্যা 14%, ছত্তিশগড় 13%, উত্তরপ্রদেশ 13% and ত্রিপুরা 12%। পুরো ভারতবর্ষের মধ্যে ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ হাইয়েস্ট মহিলা মানে সিট যদি কোনো স্টেটে থাকে সেগুলি হচ্ছে 5টা: দিল্লি, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এন্ড খুশির বিষয় আমাদের ত্রিপুরা, যেখানে 12%। এই 5টা রাজ্যই কিন্তু বিজেপি শাসিত রাজ্য, একটাও কিন্তু কংগ্রেস বা কমিউনিস্ট শাসিত রাজ্যের মধ্যে নেই। এটাও আমাদের জানা উচিত। স্যার, আমি বক্তব্য শেষ করার আগে বলার অনেক কিছু ছিল। আমাকে শুক্লা বাবু বলছিলেন যে অনেক কিছু আপনি নিয়েছেন। আমি অনেক কিছু বললে অনেক ইতিহাস আছে, এরা কিন্তু আবার পালিয়ে যাবে, আমি জানি। তো আমি আর বলছি না। এই যে মহিলা বিরোধী মানসিকতা, এই মহিলা বিরোধী মানসিকতা কংগ্রেস কমিউনিস্ট তো শূন্যতে পৌঁছেই গেছে। এই যে সদ্য সমাপ্ত 5 রাজ্যের নির্বাচন আগামী 4 তারিখ দেখতে পারবেন, কংগ্রেস মানে সিপিএম সম্পূর্ণরূপে বিপর্যস্ত হবে। আমাদের সরকার 5 রাজ্যের মধ্যে আমাদের বিশ্বাস 4 রাজ্যে বিজেপি সরকার হতে যাচ্ছে, এনডিএ সরকার হতে যাচ্ছে। আর মূল কারণ হচ্ছে এই সরকার একমাত্র মহিলাদের জন্য কাজ করে। লাস্ট একটা পয়েন্ট বলে আমার কথা বলা শেষ করছি। স্যার, এই যে রিসেন্টলি বাজেট গেছে আমাদের, এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা স্পেশাল মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য একটা কোর্স চালু করেছেন, দ্যাট ইজ কল্ড স্ট্যাম্প। মুশনের উপর বলেন। মহিলাদের বিষয়ে বলছি স্যার। মুশনের উপর বলেন। হ্যাঁ, না মুশনের উপর বলেন। মুশন, হ্যাঁ মুশনের উপর। মুশন, ফাইন, মুশনের উপর বলছি। মুশনের উপর বলেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মুশনের উপর বলছি। নাই নাই, কামের বিষয়ে বলছি। আরে না, মুশনের উপর বলছি স্যার। আরে সবার ক্ষেত্রে আপনারা তো 20 মিনিট অনেক মুশনের উপর বলছি। আমাদের সরকার মহিলাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা নিয়েছে, লাইক ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন, ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন, পোষণ যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, উজ্জ্বলা যোজনা, হাজারো যোজনা রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যাম, এস ফর সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং, এম ফর ম্যাথমেটিক্স। কাকে এই কোর্স দেওয়া হবে? মহিলাদেরকে। আমাদের দেশের মহিলাদেরকে আর্থিকভাবে, সামাজিকভাবে উন্নয়ন
করার জন্য জনগণ তাদেরকে সঠিক জবাব দেবে। শুধু এইটুকু বলবো যে এই দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নিশ্চয়ই একদিন আমরা 33% রিজার্ভেশন মহিলাদেরকে প্রদান করব এবং মহিলাদের সাথে সঠিক ন্যায় করার কাজ আমাদের সরকার করবে। মানুষ আপনাদের যোগ্য জবাব দেবে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। স্যার, পয়েন্ট অফ অর্ডার স্যার, আমার এক সেকেন্ড। না, আপনি তো 14 বারই করলেন। হ্যাঁ, একটা বিষয় স্যার 15 বার মিথ্যা কথা বলে 14 বার নেই, দাঁড়ান যখন ইয়ে হয়। স্যার, আচ্ছা দীপকর জি, আপনি বলুন তো কি বিষয় বলতে চাইছেন? সুধাংশুবাবু যে তথ্য সেখানে দিয়েছে, আমি আপনাকে বলি যে বিজেপির সাংসদ মহিলা সাংসদ বেশি না, জেডিইউ তারা হচ্ছে 16.70%, বিজেপির হচ্ছে 12.90%, আইএনসির হচ্ছে 14.30%, টিএমসির সবচেয়ে বেশি 37.90%, এসপির হচ্ছে 13.50%, ডিএমকের হচ্ছে 13.60% পার্লামেন্টে। এই তথ্য সেখানের মধ্যে, এটা জানা থাকা ভালো। না, উনি বিজেপির বেশি না, বিজেপির বেশি না। ঠিক আছে, ঠিক আছে। আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে চলে আসছেন, আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোথায় থেকে চলে আসলেন? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যাবেন না, এই তো আছে আমার কাছে, এডিআর রিপোর্টও আছে আমার কাছে। আপনি হোয়াটসঅ্যাপ প্লিজ আপনার পক্ষে বলছি। স্যার, সুধাংশু পক্ষে বিপক্ষে না তো। আমি মহিলা বিলের উপর উনি যেটা বলছেন ওনাকে সমর্থন করে একটু সংযোজন করছি। কি উনি কলকাতায় গেছেন কিনা জানি না, পশ্চিমবাংলায়। আমি স্যার এক সেকেন্ড স্যার, মেম্বাররা আছে, আমি কিন্তু টাইম শর্ট করে নিয়েছি স্যার। উনি ফাঁকে ফাঁকে ভাষণ দেওয়ার চেষ্টা করছেন, ওনাকে বসিয়ে দিন স্যার, ওনাকে বসিয়ে দিন। আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আরাম বসেন, বসেন। নেই, আপনার নেই, পয়েন্ট অফ অর্ডার আপনার অনেকবারই শুনেছি, ওনাকেও বলা হয়েছে যাতে তথ্য নিয়ে কথা যাতে বলে সবাই। এখন অনুরোধ করব যে সবাই যাতে তথ্য সঠিকভাবে নিয়ে কথা বলুন সবাই। এখন এই বিলের এই মোশনের উপর আলোচনা রাখার জন্য অনুরোধ করছি অনারেবল মিনিস্টার সুশান্ত চৌধুরী জি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নারী শক্তি অধিনিয়ম এই বিলের উপর দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে। মাননীয় বিরোধী দল নেতা, সংসদীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া যে মোশন মুভ করেছেন তার সমর্থনে কিছু বক্তব্য রাখছি। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ক্যাবিনেটে বিভিন্ন সিদ্ধান্ত, সরকারের তরফ থেকে বিভিন্ন সময় মহিলাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে উজ্জ্বলা যোজনা, আমরা দেখেছি লাইভলিহুড মিশনের মাধ্যমে লাখপতি দিদি তৈরি করার প্রয়াস, মহিলাদের সম্মান বৃদ্ধি করার প্রয়াস, এবং অতি সম্প্রতি আমরা দেখলাম যে 2023 সালে সেপ্টেম্বর মাসে মহিলাদের 1/3 রিজার্ভেশনের জন্য যে বিল আনঅ্যানিমাসলি ভারতবর্ষের লোকসভায় পাশ করা হয়েছিল তা বিশেষ সংশোধনী এনে তার আগে সারা দেশে ইমপ্লিমেন্ট করার জন্য বিধানসভা এবং লোকসভায় সেই প্রস্তাব এনেছেন, যা ইন্ডিয়া জোটের থেকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করা হয় এবং তা ভোটাভুটিতে হেরে যায়। এখানে মাননীয় সুদীপ বাবু নেই, উনি বক্তব্য রেখে গেছেন। একটা দ্বিচারিতা
একটু আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এখানে সুদীপ বাবু তা অপোজ করে বক্তব্য রেখে গেলেন, আর আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে মহিলা কংগ্রেসকে দিয়ে পোস্টমনিতে সেখানে বিধানসভার উদ্দেশ্যে একটা র্যালি বের করা হয়েছিল এই বিলের সমর্থনে, অর্থাৎ যাতে 33% রিজার্ভেশন বিল পাশ করানো হয় তার সমর্থনে কংগ্রেসের মহিলা সংগঠন থেকে সেখানে র্যালি বের করা হয়েছে, অথচ কংগ্রেস দলের সমর্থকরা বা বিধায়করা তার অপোজ করছেন। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা গত আমাদের এইবারকার সেশনে লোকসভায় সেটা প্রকাশ পেয়েছে, অথচ এই বিলকেই 2023 সালে তারা সমর্থন করেছিল 454 ভোটের, সেখানে ভোটাভুটির মাধ্যমে দুজন সেখানে ভোট প্রদান করেনি। মোদিজি কি বলেছেন যে 23 সালে আমরা যে বিলটা পাশ করিয়েছি তার সেন্সাস যখন হবে, সেন্সাসের পর ডিলিমিটেশন হবে, 33% রিজার্ভেশন আমরা এনাক্টমেন্ট করব। কিন্তু উনি দেখলেন যে 29 লোকসভা নির্বাচন পেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করতে হবে। আজকে সেটা মাথায় রেখে এবং সারা দেশে বিধানসভা নির্বাচন একের পর এক অনুষ্ঠিত হচ্ছে, যাতে বিধানসভার ভেতর 33% রিজার্ভেশন চালু করা যায় এবং পরবর্তী সময়ে লোকসভায় যেন চালু করা যায়, তার জন্য সেটাকে আরো অ্যাডভান্সমেন্ট প্রিপোন করে এবারকার সেটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উনি করতে চাইলেন। আমরা দেখলাম অত্যন্ত নির্লজ্জভাবে, হতাশাজনকভাবে যারা বুঝতে পেরেছেন যে ডিলিমিটেশন যদি হয়ে যায় বা নারীদের 33% রিজার্ভেশন যদি হয়ে যায়, তবে আগামী দিন ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে যেতে হবে, এবং সেটাকে মাথায় রেখে ইন্ডিয়া জোট তারা যৌথভাবে এই বিলকে তারা বিগত দিনে যারা সমর্থন করেছে ঠিক এভাবে 180 ডিগ্রি পার্টিকে তারা এই বিলের বিরুদ্ধে গিয়ে ভোটাভুটি দিয়ে দ্রাবিড় মুনেত্র কারগম যিনি তামিলনাড়ুর শাসক দল, তারা কেউ 33% রিজার্ভেশন বিলকে তারা কখনো সমর্থন করেনি। সমাজবাদী পার্টির দিদেন সুপ্রিমো মুলায়ম সিং যাদব বলেছিলেন লোকসভার ভেতর যে 33% রিজার্ভেশন বিল আমরা সমর্থন করব না, যদি 33% রিজার্ভেশন করতে হয় তবে মুসলমানদেরকেও সংরক্ষণ দিতে হবে। ভালো করেই জানেন যে ভারতবর্ষের সংবিধান ধর্মের ভিত্তিতে কখনো রিজার্ভেশনকে অ্যালাউ করে না। জাতপাত ধর্মের ভিত্তিতে যে রিজার্ভেশন, তার সমর্থনে মুলায়ম সিং যাদব কথা বলেছিলেন। উদ্দেশ্য কি? ওই একটা বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংক হাসিল করা। আমরা দেখেছি আসাদুদ্দিন ওয়াইসি, আমরা দেখেছি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং সবার নেতৃত্বে কংগ্রেস দল, যারা ইন্ডিয়া সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি এলপু সাহেব, তারা প্রত্যেকে সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, এই বিলকে বিরোধিতা করেছে, যারা এই বিলকে বিগত দিনে আনএনিমাসলি সমর্থন করেছিল। আজকে তাই সারা দেশে এই বিরোধী দলগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের দেশে এখানে দীপঙ্কর বাবু থেকে শুরু করে অনেকে বিরোধী দল থেকেও বলেছে, আমাদের শাসক দল থেকেও বলেছে, আমাদের লোকসভায় রিজার্ভেশন কত রয়েছে বর্তমানে মহিলাদের? 14%। আমাদের রাজ্যসভায় 10 থেকে 11%। ইউরোপ, আমাদের আফ্রিকা, বিভিন্ন দেশগুলোতে সেখানে মহিলাদের জন্য ওমেন রিজার্ভেশন রয়েছে। আমেরিকাতে, ইউএস, যদিও পার্লামেন্ট সেটাকে ইনাক্টমেন্ট করেনি, কিন্তু তারপরেও 28%-এর মতো রিজার্ভেশন সেখানে পিপলস কংগ্রেসের মধ্যে রয়েছে এবং সিনেটে তার থেকে কিছুটা কম রয়েছে। মহিলাদেরকে তারা এম্পাওয়ারমেন্টের জন্য তারা সবসময় বদ্ধপরিকর, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে লোকসভা বলুন, বিধানসভা বলুন, এই 33% রিজার্ভেশন, যে 1/3 রিজার্ভেশনের প্রয়াস আমরা গ্রহণ করেছি,
তার বিরোধিতা করে ইন্ডিয়া জোট কংগ্রেস দলের নেতৃত্বে শুধু এটা প্রমাণ করেনি যে তারা বর্তমান শাসক দল বিরোধী, তারা এটা প্রমাণ করতে সারা দেশের কাছে সমর্থ হয়েছে যে তারা মহিলা বিরোধী, এবং মহিলা বিরোধী বলেই সারা দেশে আজকে তারা নিঃশেষিত হতে চলেছে। মহিলাদের সমর্থন তাদের উপর থেকে ধীরে ধীরে সেখানে প্রত্যাহার করা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 33% রিজার্ভেশন আমরা সরকারি ক্ষেত্রে মহিলাদেরকে প্রদান করেছি। এটা টিপিএসসি বলুন, এটা জেআরবিটি বলুন, এটা টিআরবিটি বলুন, সরকারি বিভিন্ন স্তরের রিক্রুটমেন্ট বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা মহিলাদেরকে 33% রিজার্ভেশন প্রদান করেছি এবং চাকরিতে তারা 33% রিজার্ভেশন তারা সেখানে সুযোগ গ্রহণ করছে। আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলা অর্থাৎ 50% জেলা সভাধিপতিগণ হচ্ছে আমাদের মহিলা। আমাদের এই মহিলারা যখন পঞ্চায়েত সমিতির 50% রিজার্ভেশনে সেখানে চেয়ারম্যানের পদ অলংকৃত করছে, সভাধিপতির পদ অলংকৃত করছে, গ্রাম প্রধানের পদ অলংকৃত করছে, স্বাভাবিকভাবেই গণতন্ত্র সেখানে সমৃদ্ধশালী হচ্ছে। স্বাভাবিকভাবেই নেশন বিল্ডিং এ আমাদের মহিলাদের ভূমিকা সেখানে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা ত্রিপুরার বাসী হিসাবে, একজন ভারতীয় হিসেবে আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের মহিলারা পঞ্চায়েত স্তর থেকে ওই হায়দ্রাবাদে, দিল্লিতে গিয়ে বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে এখানে আমাদের রাজ্যকে ভূষিত করছেন। আমরা গর্বিত বোধ করি যখন আমাদের রাজ্যের চেয়ারপারসনরা, সভাধিপতিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করছে। আজকে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে পরিষ্কার ভাষায় তারা তুলে ধরেছেন। তো আজকের এই মোশন খুবই গুরুত্বপূর্ণ মোশন, যেটা বিগত কয়েকদিন আগে আমাদের লোকসভায় ইন্ডিয়া জোটের তরফ থেকে অপোজ করা হয়েছিল, অথচ 2023 সালের সেপ্টেম্বর মাসে এই বিলকে তারা সমর্থন করেছিল। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আগামী দিনে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মহিলারা যথার্থভাবে তাদেরকে উচিত শিক্ষা দেবে এবং 5 রাজ্যের নির্বাচনেও ফলাফলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে ভারতবর্ষের মহিলারা কার পক্ষে রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমি আহ্বান জানাবো আজকের এই পবিত্র হাউসে আমাদের মহিলারা, যারা একজন মহিলা এই মোশনকে ইনিশিয়েট করেছেন এবং বাকি মহিলারাও এই মোশনকে সমর্থন করেছেন, এবং আজকে আমাদের এই হাউসে শাসক দলের আমাদের ট্রেজারি বেঞ্চে যারা রয়েছে, আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টি থেকে 6 জন এবং আমাদের শরিক দল তিপ্রা মথা পার্টি থেকে 2 জন মহিলা আমাদের বিধানসভায় রয়েছে। বিরোধী দলের থেকে রয়েছে কেউ? বিরোধী দলের কজন মহিলাকে প্রার্থী করা হয়েছিল বিগত নির্বাচনে, আর আমাদের দল থেকে কজন মহিলাকে প্রার্থী করা হয়েছে আজকে তাদের উপস্থিতিতে সেটা প্রমাণ করে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক মহিলাকে যে তারা এই বিলের সমর্থনে বা এই মোশনের সমর্থনে তারা আলোচনা রেখেছে, এবং যারা এই সমর্থনে আলোচনা রেখেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রীমতী কল্যাণী সাহা রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বিরোধী দলের বন্ধুরা যারা এখানে রয়েছেন তাদেরকে এই মোশনকে সমর্থন করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ অনারেবল মিনিস্টার। মাত্র 10 মিনিট মতো উনি কথা বলেছেন। তো এখন নারী শক্তি বন্ধন অধিনিয়মের যে মোশন আনা হয়েছিল, তো এই বিষয়টা আলোচনা করবেন মাননীয় লিডার অফ অপোজিশন পার্টি শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আপনার মাধ্যমে শুভ বাংলা এবং ত্রিপুরী নববর্ষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই
যে আজকে বিশেষ অধিবেশন একদিনের সংগঠিত হচ্ছে, আমাদের মাননীয় সরকারি মুখ্য সচেতক মহোদয়া যে মোশনটা উত্থাপন করেছেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। তিনি যেভাবে মোশনটা এনেছেন সেভাবে যদি সমর্থন করতে পারতাম সত্যি খুব খুশি হতে পারতাম। কিন্তু এই মোশনটাকে খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল বলার পরও কেন হুবহু এই মোশনকে সমর্থন করতে পারছি না, আমি নিশ্চয়ই তার যুক্তি এখনো উপস্থিত করতে হবে। স্যার, আজকে সকাল থেকেই অনেক বক্তা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বহু তথ্য দিয়েছেন, আমি সমৃদ্ধ হয়েছি, সকলকে ধন্যবাদ। এবং এই যে নারীদের জন্য আইনসভায় 1/3 সংরক্ষণ, এটা সময়ের দাবি। আমি ইউরোপের কথা বলছি না, আমেরিকার কথা বলছি না, যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের চত্বরে যদি আমরা দেখি যে ইভেন পাকিস্তান আমাদের সাথে কোনো ক্ষেত্রে তুলনা হয় না, তাদেরও আইনসভাতে আমাদের আইনসভার থেকে তুলনায় বেশি প্রতিনিধিত্ব সেখানে আছে, 17% এবং নেপাল 33%, বাংলাদেশেও প্রায় 20-21% এরকম। তো স্বাভাবিক পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশে যদি এরা আমাদের মানে গণতান্ত্রিক উত্তরণে এবং আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্য তার তুলনায় পিছিয়ে থেকেও যদি সেখানে নারীরা আমাদের তুলনায় বেশি অংশগ্রহণ করে, সে জায়গাতে আমাদের দেশের আরো অনেক বেশি হওয়া উচিত, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এখন আজকে যে মোশনটা এসছে যে এই পার্লামেন্টে যে এবার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে হুবহু এটাকে দাড়ি কমার সহ ঠিক রাখে, এতে একটা বিভ্রান্তি হওয়ার, কনফিউশন হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ তাহলে পার্লামেন্টে কি 2023-এ নারী সংরক্ষণ বিল পাস হয়নি? হয়েছে, প্রায় সর্বসম্মতভাবে হয়েছে। কিন্তু 23-এ পাস হলো, তার 1 বছর বাদে লোকসভা হলো। যদি আমি শুধু শাসক দলকে বলছি না, আমরা সমস্ত রাজ্যের দল যদি আন্তরিক হতে পারতাম তাহলে 2024-এই যে গেল লোকসভা, 8ম লোকসভা নির্বাচনে এটা মেবি 1/3 of all seats for women in Lok Sabha, state legislative assemblies and legislative assembly of the National Capital Territory of Delhi. This will also apply to the seats reserved for SCs and STs in Lok Sabha and states legislatures. তো এই এর মাধ্যমে কি প্রত্যয় হয় যে 23-এ যারা এটাকে পাস করার জন্য ভোট দিয়েছেন, অতীতে তারা ওবিসি বা অন্য কথা তুললেও কিন্তু 23-এ তারা
এই সমস্ত বাদ দিয়েই সম্মত হয়েছেন এবং সেইভাবে বিল পাস হয়েছে। তার সেকেন্ড ক্লজটা কি? কমেন্সমেন্ট অফ রিজার্ভেশন। এখানে সবচেয়ে ক্রাক্স অফ দি আজকের যে আলোচনার ইম্পর্টেন্ট যে বিষয়টা এর সাথে রিলেটেড। দ্য রিজার্ভেশন উইল বি এফেক্টিভ after the census conducted after the commencement of this bill has been published. Based on the census, delimitation will be undertaken to reserve seats for women. The reservation will be provided for a period of 15 years. However, it shall continue till such date as determined by law made by Parliament. অর্থাৎ এই বিলটা পরিণত হওয়ার পর যে সেন্সাস হবে, এই সেন্সাসটা শুরু হয়েছে 2026-এ। সেন্সাসের পর দেন ডেলিমিটেশন বেসড অন দ্য সেন্সাস অফ 2026, দ্যাট ইজ আফটার দ্য বিল ইজ পাসড। তো এখানে এই যে গত 16-17 তারিখে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেখানে এই কথাটা বাদ দিয়ে বলা হয়েছে বেসড অন 2011 সেন্সাস। এই জায়গাতেই ক্রাক্স অফ দ্য প্রবলেম। এবং সেখানে এরপরে এই যখন রিজার্ভেশন হবে, সব হবে, তারপরে রোটেশন কিভাবে হবে বলা হয়েছে। এখন আপত্তি কেন? 2011-তে যে সমস্ত স্টেটগুলো থেকে, যেমন দক্ষিণ রাজ্যগুলো থেকে শুধু 17 তারিখে যে সমস্ত দল এই বিলের এগেনস্টে ভোট দিয়েছে তারা নন। দক্ষিণ ভারতের এন্টায়ার পলিটিক্যাল পার্টিগুলি অ্যাক্রস দি বোর্ড তারা এর সাথে সম্মতি জ্ঞাপন করতে পারেননি। কেননা এই যে আমাদের দেশের ডেলিমিটেশন যে হয়, বিধানসভার সদস্যদের সংখ্যা, পার্লামেন্টের সদস্যদের সংখ্যা, যেমন বড় রাজ্যগুলোতে রাজ্যগুলো তার চেয়ে অনেক কম। তাহলে ভারতবর্ষের মধ্যে যারা যে কোনো রাজ্য থেকে হোক সাংসদ নির্বাচিত হয়ে যান, ওইখানে এক ভোটের মালিক, সে ভোটে বিল পাস ফেল হওয়া হয়। কিন্তু কেউ 12-13 লাখ ভোটার দ্বারা নির্বাচিত, আবার কেউ 1.5-2 লাখ ভোটার দ্বারা নির্বাচিত। সেখানে কোনো আপত্তির কারণ থাকে না, কারণ এটা আমাদের দেশেরই যে গণতান্ত্রিক ব্যবস্থা, তার যে ফাউন্ডেশনকে মজবুত করার জন্য যে স্টেট রিকগনাইজেশন অ্যাক্ট, সে অনুযায়ী ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয়, এগুলো বিভিন্ন কনসিডারেশনে যে আমাদের দেশের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে যাতে আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান, আমাদের পার্লামেন্ট, আমাদের আইনসভাগুলো সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, সেভাবেই ডিলিমিটেশন কমিশন তারা ডিলিমিটেশন শুধু ক্ষেত্রবিন্যাস করে না, তারা এই লোকসভা সদস্য কত হবে, রাজ্যগুলোর সদস্য কত হবে তা ঠিক করে। কিন্তু এবার যে বিল আসলো, এই বিলে বলে দেওয়া হলো যে 26-এর জনগণনার পরে যে জনগণনা হবে
এটাকে বাদ দিয়ে 11তে করতে হবে, এবং সরকারই ফিক্স করে দিচ্ছে, যেটা ডিলিমিটেশন কমিশন একটা নীরব মজবুত করেছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। সে কারণে এরকম যদি হয় তাহলে আগামী দিন সে সমস্ত রাজ্যগুলো থেকে তুলনামূলকভাবে তার সদস্য কমবে, আর যে সমস্ত রাজ্যগুলো নিরক্ষরতা আরো নানা কারণে পশ্চাৎপদতার কারণে জনসংখ্যা বেড়েই যাচ্ছে, এক্সপ্লোশন হচ্ছে, তাদের রাজ্যে সেই রাজ্যগুলোতে হাতে বিগতে সংখ্যাটা বাড়বে। আগামী দিন সরকার নিয়ন্ত্রণ করবে তারাই। এখানেই আপত্তি, এই জায়গাতে নারীর সংরক্ষণ বিলের বিরুদ্ধে সরকার পক্ষ যেমন পক্ষে, অন্যরা কেউ বিপক্ষে না, কিন্তু সেটা যখন এরকম একটা অনৈতিক হতে যাচ্ছে সেই সময়তে এর বিরোধিতা সেখানে হচ্ছে। এখন স্যার, আমি যে কথাটা বলতে চাই, আমাদের আজকের এই অধিবেশনে আমরা সর্বসম্মতিতে আমাদের প্রস্তাব পাশ করতে পারলেও না পারলেও এতে তার ইম্প্যাক্ট কি হবে আমরা জানি না, কিন্তু যেহেতু এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই অতীত থেকে শুরু করে বর্তমান অবধি কিছু তথ্য এই বিধানসভার প্রসিডিংসে হবে। আগামী দিনগুলোতে আজ থেকে 20, 30, 40 বছর বাদে মানুষ দেখবেন এই ত্রিপুরা বিধানসভা তারা কি আলোচনা করেছে, কি সিদ্ধান্ত নিয়েছে কোন একটা জাতীয় ইস্যু নিয়ে। তো এই ক্ষেত্রে কিছু কিছু তথ্য অনেকে বলেছেন, আমি এটাকে আর দীর্ঘায়িত করতে তো বলছি আমি। হ্যাঁ, নারীর সংরক্ষণ, নারী উন্নয়নের ক্ষেত্রেতে আমাদের দেশের সব দলেরই অবশ্যই ভূমিকা আছে। আজকে শাসক দল, বিরোধী দল, আঞ্চলিক দল, জাতীয় দল সবার, কিন্তু এই জায়গাতে কিছু রেকর্ড তো অবশ্যই স্বীকার করতে হবে আমাদের। আমাদের দেশে প্রথম এই যে মহিলাদের ক্ষমতায়ন, মহিলা ছাড়া, তাদের অংশগ্রহণ করা ছাড়া সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সমস্ত ক্ষেত্রেতেই তার অগ্রগতি এর সম্ভব না। তো যাত্রা কবে থেকে শুরু হলো? আমি কোন পার্টি এনেছে, কোন সরকার এনেছে নাইবা বললাম। 1978 থেকে পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত রিজার্ভেশন, তারপর 1983-তে এই কর্ণাটকে, সেখানেও এরকম ভাবে লোকাল বডিগুলোতে, তারপরে সংসদে 73rd, 74th অ্যামেন্ডমেন্ট এসছে, ত্রিস্তর পঞ্চায়েতে চালু হয়েছে, এবং এখন শুধু 50% না, এই জায়গাতে বাই রোটেশন অফিস বিয়ারার, অর্থাৎ পঞ্চায়েতের সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান, চেয়ারপারসন, এগুলো হচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে সব দলেরই ভূমিকা রয়েছে, কিন্তু এটাই যথেষ্ট না, এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতেই যে আমাদের সদিচ্ছা, আমাদের কিছু একটা করার জন্য বাস্তবের সাথে সাযুজ্য রেখে আমরা করতে পারছি কিনা। কেন গত 17 তারিখে পার্লামেন্টে যখন এটা নারী সংরক্ষণ আগেই বিলটা হয়ে গেছে, পাশ হয়ে গেছে, এটাকে ডেলিমিটেশনের সাথে যুক্ত করে নিয়ে এসে কেন এটা প্যাসেজ হলো না? এটা শুধু শাসক দল লজ্জা বলছি না, এটা সামগ্রিকভাবে আমাদের দেশের লজ্জা। আরে 2023-এ সবাই মিলে একটা বিল পাস করলো, এখন 26-এ এসে এটা হলো না। এবং এখানে তখন ইন্টারভেন করেছে মাননীয় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, যে না, এখানে
সংখ্যার দিক থেকে তো পাশ হয়েছে ঠিকই, কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বোথ দ্য হাউস 2/3 মেজরিটি না হলে পাস হয় না, সবাই আমরা জানি। তো এটা যেহেতু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্ট পাস হলো না, পার্লামেন্ট পাস করতে পারলো না, আমরা আজকে ওই ইস্যুটাকে নিয়েই এখানে এই অধিবেশন করা না, আমাদের রুলস এই ইতে প্রসিডিওরসে হয়তো বাধা দেয় না, কিন্তু বাধা না থাকলেও সেরকম ভাবে একটা তো এথিক্যাল কিছু তো আছে, নৈতিকতা কিছু তো আছে। মাত্র 2 সপ্তাহ আগে যেটা পার্লামেন্টে পেশেজ করা গেল না, আমরা আবার একই বিষয় একই ভাবে এটাকে যদি একটু যদি ঘুরিয়ে হলেও হয়তো বা বিষয়টা সীমে বাঁচত না। এটা কতটুকু ঠিক হলো? আমি সেদিন বলছিলাম এই জন্য বিএসসি মিটিং এ, একদিন কেন, আমি 3 দিনও রাজি আছি। কেন? বিষয়টা খুবই জরুরি, খুবই সংবেদনশীল এবং খুবই প্রয়োজন। কিন্তু এথিক্যাল হওয়া দরকার এবং আমাদের অনেস্ট হওয়া চাই দিক থেকে, সত্যি সত্যি আমরা পাস করাতে চাই কিনা। আমরা মাতৃশক্তি বলি, এই শক্তি না হয়ে বলি, শুধু মৌখিকভাবে একটা ইয়ে করা না, সত্যি সত্যি এটা করতে চাই কিনা। তো এই জায়গায় এই জন্য পার্লামেন্টে অতীতে এরকম ভাবে শাসক দলের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এনে ডিফিটেড হয়নি তা নয়, হয়েছে। আমি দেখলাম, গেটে দেখলাম আজকে 1957-এ হয়েছে, 1961-এ হয়েছে, 1989-এ হয়েছে, 90-তে হয়েছে, 2011-এও হয়েছে। অবশ্য সবসময় মোটামুটি হয়নি। যখন দেখেছে সরকার যেন কনসেনসাস করা যাচ্ছে না, 2/3 মেজরিটি করা যাচ্ছে না, রাজ্যসভা হোক বা লোকসভাতে অনেক সময় বিল মানে মোটামুটি না দিয়েই স্থগিত করে দিয়েছে, এটা ঘটনা হয়েছে। কিন্তু এরকম ভাবে এটা ঘটনা খুব কম যে একদম ভোটাভুটি করেই এটা মানে রিজেক্টেড হয়েছে, এটা ঘটনা খুব কম। কিন্তু এইভাবে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে 2/3 মেজরিটি অর্থাৎ কনসেনসাস না হওয়ার কারণে ভোটাভুটি হয়নি, এরকম ঘটনাও আছে। এরকম 6টা ঘটনা আছে ভোটাভুটি এবং ভোটাভুটি হয়নি এরকম সহ। এবং এই ক্ষেত্রে আরো বলা দরকার, যেহেতু আমরা আলোচনা করছি এই জায়গাতে, ট্রেজারি বেঞ্চ খুবই আগ্রহী, আমি আশা করি আন্তরিকভাবে আগ্রহী, আমি এই জায়গাতে কোনো ফ্লাম্বিং করছি না। কিন্তু বারবার বলা হয়েছিল বিরোধী তরফ থেকে, প্লিজ ওয়েট, লেট দি অনগোয়িং বিধানসভা ইলেকশনস বি ফিনিশড। 29 তারিখে শেষ পোলিং হবে, 4 তারিখ গণনা হবে, আফটার 4th আমরা ভালো সময় নিয়ে আলোচনা করে আমরা করব। অল পার্টি মিটিং ডাকুন, যাতে সত্যি সত্যি আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু কেন তো তারা হলো যে না, নির্বাচন চলাকালীন সময়েতেই করতে হবে। আমাদের দেশের মডেল কোড অফ কন্ডাক্ট যদি দেখা যায় ইলেকশন কমিশনের বিনে জারি করা হয়, যদিও আমাদের দেশে বর্তমান ইসিআইয়ের ভূমিকা নিয়ে বহু কথা আছে, আমি এটা নিয়ে এখানে মন্তব্য করতে চাই না। ওই সময়তে এরকম একটা বিষয়ে আলোচনা করা যায় কিনা, ইসিআই তরফ থেকে হস্তক্ষেপ হয়নি, কি হতো? এটা 4 তারিখে ঠিক আছে, 4 তারিখে ভোটাভুটি করে কোনো একটা দল, শাসক দলই হোক বা বিরোধী দলরা জিতলো বা হারলো, যাই হোক, সত্যি সত্যি যদি সে আন্তরিকতা থাকতো, তাহলে 4 তারিখের পর ফল ঘোষণা করার পর, বিজয় উৎসব করে, 5টা রাজ্যের সরকার গঠন করার পর একদম সময় নিয়ে সবকটা দল আলোচনা করে করা যেত। তো আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে, আমাদের সাথে যুদ্ধ তো হয়নি, এত তাড়াহুড়া কিসের? কাজেই সেই জায়গাতেই যে
আন্তরিকতার প্রশ্নে ঘাটতি থেকে যায়। সত্যি সত্যি আমরা এই আইন পাশ হোক এটা চাইছি কিনা। স্যার, এখানে আরেকটা জিনিস আমি তথ্য এখানে বলছি যে 2023-এ যে বিলটা আমরা পাশ করলাম, 24-এ তার 1 বছর বাদে লোকসভা নির্বাচন হয়েছে। হয়তোবা, আমি হয়তোবা বলছি, শাসক দলের একটা আশা ছিল আমরা নারী সংরক্ষণ বিল পাশ করেছি, 24-এ লোকসভা নির্বাচনে তার ফল পাব, বেশি বেশি করে নারী প্রার্থী দাঁড় করিয়ে লোকসভাতে ভোট পার্সেন্টেজও পাবো, বেশি বেশি করে রিজার্ভেশন চালু না হলেও মহিলা সংখ্যা বাড়াতে পারবো। কিন্তু পরিসংখ্যান কি বলে, যেখানে 17th লোকসভাতে আমাদের নারী সদস্য ছিল 78 অল টুগেদার, শুধু আমি শাসক দলের কথা বলছি না, অল টুগেদার 14.4%। কিন্তু 18th লোকসভা মাত্র 1 বছর আগে আমরা আমাদের দেশের নারীদের সবাই মিলে নারীদের পক্ষে এত কথা বললাম, মাতৃশক্তি বন্দনা আমরা করলাম, কিন্তু 18 লোকসভাতে নারী সদস্য কমে গেল 4 জন, 74। এই মুহূর্তে পার্লামেন্টে আমাদের নারী প্রতিনিধি 13.6%। আমি কোন দলের কথা বলছি না, সিপিএম এর তো নেই, ঠিকই তো নেই, সবাই জানে। সব মিলিয়ে 14.6% কমলো, অর্থাৎ নারীদেরকে আমরা উৎসাহিত করতে পারলাম না। দ্যাট অলসো a signal that the women folk, our mothers, they have expressed their anger. You passed the bill but not implemented. এবং সেই জায়গাতে আরেকটা পরিসংখ্যান দিচ্ছি, হয়তো বলবেন যে না, এই যে 17 তারিখ ভোটাভুটি হলো, সেখানে বিলের পক্ষে 298 তো না, 98, বিপক্ষে 230। এটা যদি মানি বিল হতো, অর্থাৎ বাজেট হতো, সংবিধান সংশোধনী বিল না হলে তো পাশই হতো। হ্যাঁ, ঠিক, কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে 2/3 লাগে। কিন্তু আমি যদি বলি আরেক দিক থেকে, সেটা কি, 2024-এর পার্লামেন্টারি ইলেকশনে এনডিএর টোটাল ভোট পার্সেন্টেজ হলো 43.6%, আর অন্যদিকে ইন্ডিয়া ব্লকের ভোট পার্সেন্টেজ হলো 36.7%, প্লাস অন্যরা কারা, যেমন ভারত রাষ্ট্র সমিতি তেলেঙ্গানার, মুসলিম লীগ, তারা এনডিএতেও নাই, ইউপিও এই কি বলে ইন্ডিয়া ব্লকেও নাই। এনডিএর বাইরে এবং ইন্ডিয়া ব্লকের বাইরে তারাও 17 তারিখের এই ভোটাভুটিতে তারাও এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে, অর্থাৎ 36.7% প্লাস another 20%, 56.7%। তাদের যারা প্রতিনিধি পার্লামেন্টে সংখ্যায় কম, কিন্তু তাদেরকে ভোট দিয়েছে গত লোকসভাতে 56.7% আমাদের দেশের ভোটার, তারা এই বিলের এগেইনস্টে ভোট দিয়েছে। দ্যাট মিনস যে আমাদের দেশের বর্তমান শাসক দল, তারা যতই নানামূরকে, আমি এইসব শব্দ ইউজ করলাম না, নানামূরকে নানাভাবে তারা বোঝাতে চাইছেন যে না, আমরা সাংঘাতিক ভাবে নারীদের জন্য চাইছি, কিন্তু এটা সমর্থন করতে পারছেন না। তো এই জায়গায় আমাদের বক্তব্য, আমি লম্বা বক্তব্য রাখতে চাই না। হ্যাঁ, যেখানে বলছি আমি, এই মোশনটা যদি একটু অন্যরকম হতো, এখন যে শেপে আছে পার্লামেন্টে, যেটা রিজেক্টেড হয়েছে, সেই শেপে আমার পক্ষে বা আমাদের পক্ষে
সমর্থন করা মুশকিল। হ্যাঁ, এখন যেহেতু নতুন করে আবার সরকারের কাছে আমরা বা সারা দেশে জনমত তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের বক্তব্য রাখছি, এই হাউস থেকে আমরা মত রাখছি। এখন 26-এর জনগণনা শুরু হয়েছে মাত্র, শেষ হতে দেরি হবে, তারপর ডিলিমিটেশন হবে। 29-এর আগে এটা করা যাবে কিনা আমরা এক্সপার্ট না, আমাদের মধ্যে তো একটা সন্দেহ হচ্ছে। তাহলে আমরা রিকোয়েস্ট করি না এখান থেকে, আমরা যদি এতই অ্যাডামান্ট, এতই আন্তরিক, এতই মাতৃশক্তির প্রতি আমাদের মানে কি বলে এই ইচ্ছে, এখন 543 জন যে আমাদের সদস্য আছে তার মধ্যে লাভ হোক না। হ্যাঁ, এটাও অ্যামেন্ডমেন্ট করতে হবে। উই অ্যামেন্ডমেন্টেড উই যে আইনটা পাস হয়েছে এই আইনে হবে না, কারণ ওই আইনে হলো নেক্সট আফটার সেন্সাস দেন ডিলিমিটেশন। তাহলে এটা জানতে হবে। তাহলে এক্সিস্টিং যে 543 তার মধ্যে হোক, যেটা মাননীয় বনমন্ত্রী বলেছেন। কেন আমি এক্ষুনি রাজি আছি, পেছন থেকেও রাজি আছি, ইয়েস। এবং ত্রিপুরাজ্যের বিধানসভা নির্বাচন 2028 সেখান থেকে চালু হোক না, শুরু হোক না সেখান থেকে। আমরা এখান থেকে বলি, ত্রিপুরা থেকে, যেহেতু আমরা আজকে বিধানসভাতে এসেছি, যে পার্লামেন্ট 543 জনের উপরে এবং এক্সিস্টিং ত্রিপুরাজ্যের 60 জন যে আমাদের বিধানসভার সদস্য আছে তার মধ্যে লাগু করা হোক। কিন্তু এটা না করে আমরা সেখানে ডেলিমিটেশন জুড়ে দিয়েছি, তার সাথে লোকসভা সদস্য সংখ্যা, এবং বলা হয়েছে এই জায়গাতে যাতে এক্সিস্টিং মেল যারা পার্লামেন্টে আছে তাদের সিটে যাতে এফেক্ট না হয়। আরে আমি একদিকে নারীদের সংরক্ষণ দিতে চাইছি, আবার যেন এখন যারা পুরুষ নির্বাচিত হচ্ছেন যত সংখ্যক থেকে, এটা যেন এফেক্টেড না হয়। তোমাদেরকে বাড়তি সংখ্যা বাড়িয়ে তারপরে দেব, এটা তো আমাদের মায়েদের, বোনেদের, দিদিদের প্রতি আমাদের আন্তরিকতা প্রকাশ করা হলো না। অর্থাৎ আমি এখন আমার ভাগ থেকে দেব না, বাড়িয়ে তারপর বাড়ানো গেলে তোমাকে দেব। ইজ দিস ফ্রম দি কোর অফ আওয়ার হার্ট? এখানে কি আমাদের অনেস্টি আছে? কাজে এই ক্ষেত্রে এই জন্যই আমরা যেভাবে মোশনটা এসছে, আমি আবারও বলছি, খুশি হতে পারতাম যদি এটাকে সমর্থন করতে পারতাম, কিন্তু পারছি না। বিকজ এই টোটাল স্পিরিটটা ঠিক থাকলো, ইন্টেনশনের মধ্যে এখানে অনেক ধরনের যে কিন্তু বার্স রয়ে গেছে, দ্যাট ক্যানট বি সেকেন্ডেড বাই আস, দ্যাট ক্যানট বি অ্যাপ্রুভড বাই আস, দ্যাট ক্যানট বি সাপোর্টেড বাই আস। তো এই কারণে আমি বলবো যে এখন যে প্রস্তাব তৈরি হবে সেভাবে প্রস্তাব তৈরি হোক, তাহলে অন্তত বিরোধী ব্রাঞ্চ থেকে, সিপিএম এর ব্রাঞ্চ থেকে আমরা এই মোশন সর্বসম্মতভাবে পাস করার জন্য আমাদের তরফ থেকে আমরা সে সায় দেব যে 543 জনের উপরে ইমিডিয়েটলি এটা নেক্সট, শুধু ত্রিপুরাতে না, অন্য রাজ্যগুলোতে যেখানে যেখানে আসবে, যেহেতু এখন আমরা 2026-এর সেন্সাসের কথা বলছি না, 26-এর পরের এই ডেলিমিটেশনের কথা বলছি না, এটা হোক। তো এই কারণে এই মোশনকে আমরা সমর্থন করতে পারলাম না। ধন্যবাদ স্যার। এখন এই মোশনের উপর আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সংসদীয় মন্ত্রী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। আমি যদি ভুল না শুনে থাকি, ত্রিপুরা মাথা থেকে এই রঞ্জিত বাবু বলেছেন, তিনিও কথাটাই বলেছেন যে এখন সেন্সাস হচ্ছে, সেন্সাসের পর তারপর এটা হোক। এবং আমার মনে হয় আইপিএফ এর যিনি মিনিস্টার, না মোশনকে সমর্থন করেছে, না বলেছে কিন্তু, না বলার সময় বলছে এটা সমর্থন করেছে, ওরা সমর্থন করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনেকক্ষণ আলোচনা হয়েছে,
এবং আমি যেগুলি বলবো অনেকেই বলে ফেলেছে, তবু কয়েকটা জিনিস, যেহেতু কতগুলি আইনের প্রশ্ন উঠিয়েছে কেউ কেউ। প্রথমেই সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেকেন্ডলি, টিটিআইডিসিতে নির্বাচনে দুই দলের যারা জয়ী হয়েছেন তাদেরকে এবং সে এলাকার জনগণকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা জয়ী হতে পারেননি তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এবং বিরোধী দলের প্রতি, যথা সিপিএম এবং কংগ্রেস, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, কখনো জিতবেন, কখনো হারবেন, কখনো সম্মান পাবেন, কখনো অপমানিত হবেন, কখনো উপহাস পাবেন, কিন্তু নীতি আদর্শ নিয়ে লড়াই জারি রাখবেন। রাজনীতিতে হার জিত আছে, হার জিত অন্তিম কথা নয়। রিচার্ড নিক্সনের জীবনীতে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, ম্যান ইজ নট ফিনিশড when he is defeated, but he is finished when he quits the battle. যুদ্ধক্ষেত্র থেকে হারলেই সবকিছু শেষ হয়ে যায় না, সবকিছু শেষ হয়ে যায় যখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। আপনি যদি নীতি আদর্শ নিয়ে লড়াই জারি রাখেন তাহলে একদিন না একদিন আপনার জন্য ভালো সময় আসতেও পারে। স্যার, ঐতিহ্যবাহী ত্রিপুরা বিধানসভার এমন একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে আমরা দাঁড়িয়েছি বা আলোচনা হয়েছে, এটা শুধু একটা প্রস্তাব না, এটি একটা ঐতিহাসিক দায়িত্ব এবং এটা নৈতিক অঙ্গীকার। আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুদীপবাবু বলেছেন, এখন যদি আমরা সমর্থন করি কি লাভ? জিতেন্দ্র বলেছেন, আমরা সমর্থন করলে কি লাভ, এবং বিধানসভা নির্বাচনের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যদি হতো তাহলে ডিটেইলস এটা আমাদের ডিসকাশন করা যেত। তা আমরা তো সেটাই বলছি, রিইন্ট্রোডিউস, সেখানে মেম্বার অফ পার্লামেন্টরা করবে, আমরা কিচ্ছু না। আমরা বলছি রিইন্ট্রোডিউস, যেটা আমাদের মোশন এনেছেন মাননীয় যে মোট 17 জন সদস্য এবং লিড করেছেন আমাদের চিফ হুইপ। তো এটা উনি মুভ করেছেন মোশনটা করে সব রাজনৈতিক দলের কাছে বার্তা যাক, ত্রিপুরা বিধানসভায় এই ধরনের একটা আলোচনা হয়েছে। আর এমন হতে পারে ছোট্ট রাজ্য বলতে পারে ত্রিপুরা অনেক সময় ইতিহাসের সাক্ষী রয়েছে বহু ক্ষেত্রে, শুধুমাত্র এরকমভাবে চিন্তা করলে হবে না। আজ আমরা যে মোশনটির উপর আলোচনা করছি, নারীদের সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারকে আরো সুদৃঢ় সুরক্ষিত করার উদ্দেশ্যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার ব্যক্তিগত বলছি, আমরা যে গণতন্ত্র নারীদের যথাযথ স্থান দেয় না, সেই গণতন্ত্র কখনোই সর্বাঙ্গীন পূর্ণতা পায় না। এটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে কিন্তু লেখা আছে সমান অধিকার, কিন্তু আমরা যারা রাজনীতি করছি আসলে কি সেই সমান অধিকার দিচ্ছি তাদেরকে? সেই জন্য আমি বলবো জিতেন বাবু, সুদীপ বাবু এবং বিরোধী বেঞ্চকে পহলে ইস্তেমাল করে ফের বিশ্বাস করে, আগে তো গ্রহণ করুন, তারপরে আপনারা যান। কিন্তু আপনাদের কথাবার্তায় যে ভাই বলছেন, আমার মনে হয়েছে রাজনীতির জন্য করছেন। স্যার, গোলাপকে যে নামে ডাকেন সে সুগন্ধ ছড়াবেই, নর্দমাকে যে নামে ডাকেন দুর্গন্ধ ছড়াবে। সিপিএম কংগ্রেস যতই শুদ্রাক, তারা কুকীর্তি করবেই, আমার কিছু করার নাই।
এটা সিস্টেম ইজ দিস। কেন আমরা আজকে এখানে একটা ঝগড়াঝাটি করছি? কালকে রাতে একটা জিনিস দেখলাম, খুব সুন্দর একটা জিনিস স্যার। এক কলাকার, মানে যেটা পুতুল বানায়, সরস্বতী, লক্ষ্মী, ঠাকুর, বিশ্বকর্মা এসব বানায়, তাকে কলাকার। সে বলছে ईश्वर की मूर्ति बनाने वाला एक दिन ईश्वर से बोला, हे ईश्वर, तुम भी कलाकार हो, हम भी कलाकार है। तुम मुझ जैसे असंख्य पुतले बना के धरती में भेजे और मैंने तुम जैसे असंख्य मूर्ति बनाकर धरती में भेजे। हे ईश्वर, उस वक्त बहुत शर्म आती है जब तेरे बनाने वाला पुतले आपस में लड़ते हैं, लेकिन और मेरे हाथे बनाया गया मूर्ति के आगे सब झुकते हैं। कि कितनी गहरी बात है। কেন ঝগড়া করব? কেন ঝগড়া করব? অনিমেষ বাবু এবং আরো কয়েকজনে বলেছে, আরে আমি যদি নীতিগত আইনটাকে একটু দূরে রাখুন না। এখানে আইনের কথা বলছি আমরা। আপনাদের আমি আইনের কথা যদি ছেড়ে দিই, আজকে যে আলোচনাগুলো শুনলাম, জিতেন বাবু খুব সুন্দর করে বলেছে, শুনতে খুব মধুর লাগছে। সুদীপবাবু উত্তেজিত হয়ে গেছে, গোপালবাবু একটু নাটকের মতো করেছেন। আজকে বিরোধীরা যা বললেন বা শেখালেন, এর ইংরেজি অর্থ কি? লিমিট দি ড্রিমস টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ডোন্ট ডেট টু ট্রান্সলেট ড্রিমস টু রিয়েলিটি। বাংলা অর্থ হলো স্বপ্নগুলোকে শুধু সাদা কালোর মধ্যে সীমাবদ্ধ রাখো আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস করো না। যে স্বপ্ন আমরা দেখছি সারা দেশের মানুষ, সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। এটা শুধুমাত্র কালো সাদার মধ্যে রাখলে, সীমাবদ্ধ রাখলে চলবে না। স্যার, আমাদের একটা জিনিস এখানে আমরা কোথায় গন্ডগোল করছি, এলো কিন্তু বিলটা 23-এর 26-এর। এই বিলটা সুধাংশু দাস মাননীয় মন্ত্রী দু একটা কথা কারেক্ট বলেছেন, অন্যগুলি বলেছেন, কিন্তু আইনের একটা সংজ্ঞা মোটামুটি ঠিক দিয়েছেন। আজকে কেন 26-এ এই নতুন করে আসলো? আপনারা জানেন, পুরা ওই জায়গাটা যদি যাই, 3 বছর আগে ভারতের লোকসভায় মহিলা সংরক্ষণ আইনে পরিণত হয়েছে, সবাই জানি আমরা 2023-এ। দলমত নির্বিশেষে সাপোর্ট করেছেন এবং জনসাধারণের যে স্বপ্ন, এটাকে বাস্তবায়িত করার জন্য একটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে, যার নাম হচ্ছে আজকের উইমেন রিজার্ভেশন অ্যাক্ট। সংবিধান সংশোধন করে বিলটি প্রণয়ন করা হয়েছে। কিন্তু শুধু আইন প্রণয়ন করলে তো হবে না। আইন প্রণয়ন করলাম, বহু আইন আছে ভারতবর্ষে যেটা ইমপ্লিমেন্টেশন হয় না, এবং সেই আইনকে দ্রুত বাস্তবায়িত করার জন্য কিছু পদক্ষেপ দরকার। তাই আনা হয়েছে সংবিধানের 131তম সংশোধনী বিল প্রস্তাব আকারে, যেটা 2026। অধিকাংশ বিরোধী সদস্য জনতা জনার্দনের যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়িতের পক্ষে বাধা প্রদান করেছেন। 131তম সাংবিধানিক সংশোধনী বিলটি 2/3 দরকার। এটা আপনারা ঠিকই বলছেন, এটা তো আগেই। এমনি মনে হবে আমরা বুঝি হেরে গেছি। নো, ইভেন ইজ এ মানি বিল, ইভেন ইজ এ বাজেট বা আদার বিলস, এটা অলরেডি পাস হয়েছে, কিন্তু 2/3 ইজ রিকোয়ার্ড। 2/3টা হয়নি। সেটা আমরা বলছেন 68 জন বেশি, 68টা ভোট বেশি আমরা পেয়েছি। কিন্তু আমি অনুরোধ করবো, এখানে ইন্দিরা গান্ধী যা করে গেছে গোপাল বাবু, এই সংবিধানটা বাড়ির চেয়ে পড়ে নাচকা করছে কি উনি? আপনারা জানেন সিস্টেমটা কি? জানেন তো কতবার হয়েছে? 1951, 1961, 1971, 1981, 1991, 2001, 2011 পর্যন্ত সেন্সাস করছে কি? মারাত্মক কথা। এটা আবার কেমনে উনার নাম ডাললেন আমি জানি না। এখানে
যেটা 81-82 কি করলো 1971 নাই 543 আসন। ইন্দিরা গান্ধী 1976 জরুরি সভার সময় কি করলো 42তম সংশোধনী আইন দিল। আইন বলল 2026 তো কোনো কথাবার্তা বলবো না। আর নিয়মটা কি আমি প্রতিবার সেন্সারের পরে আমি ইচ্ছা করলে ডিলিমিটেশন করতে পারবো, কিন্তু ফ্রিজ করে দিল, একদম ফ্রিজ করে দিল। সুদীপ বাবু অর্ধেক বলেছে, অর্ধেক বলেনি। 1976 42nd অ্যামেন্ডমেন্ট জরুরি অবস্থার সময় সেটা 2026 পর্যন্ত বলে দিল নো, তুমি কিচ্ছু করতে পারবে না। এটা গণতন্ত্র। এবার আরেকবার 2001-এ 84th অ্যামেন্ডমেন্ট এটাকে কন্ডিশন করে দিল 2026, অর্থাৎ চলতে থাকবে। 2023-এ বিধানসভা পার্লামেন্টে সর্বসম্মতি করেছে, ঠিক আছে, 2 জন মাত্র বিরুদ্ধে সবাই বলেছে। তাহলে আমি কি করবো? আমি তো চাইছি দ্রুত, ওই অনির্বাণ বাবু তারা বলছে বা রঞ্জিত বাবু তারা যেটা বলছে তাড়াতাড়ি করা দরকার। পয়েন্ট ওভার বলেন স্যার, আমি একটু করছি 2001-এ ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যেই থাকুক অটল বিহারী বাজপেয়ী। তা হোক না, না এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমি বলছি, আমি জাস্ট অবজার্ভ করছি কেন ফিক্স করা হয়েছে ফর 25 ইয়ার্স। আমি যে কথাটা বলেছিলাম আমার যুক্তিতে, যে ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রে কোন একটা অঞ্চল থেকে কম জনসংখ্যা, কম ভোটার নিয়েও একজন এমপি হবে। আমরা তো গেছি, হ্যাঁ, আমাদের স্টেটে গেছে। এই কারণে এটা স্পেশাল ক্যাটাগরি, এই কারণেই ফ্রিজ করা, যে আমাদের যে পপুলেশন গ্রোথ এটাকে যদি আমরা সেরকম স্টেবল করতে না পারি, তাহলে আমাদের দেশের যে কম্প্রিহেনসিভ গ্রোথ এই জায়গাতে হার্ম হবে। হু ইট ইজ? অটল বিহারী বাজপেয়ী, the great visionary, one of the great visionaries in our country. আরে ঠিক আছে, আপনি কিন্তু অন্যদিকে নিয়ে গেলেন। না, অন্যদিকে না। তাহলে 2023-এ বিলটা পাস হলো, এই যে বলছে এক্ষুনি পারবো, কিভাবে পারবো? তাহলে ফ্রিজটা উঠাতে হবে। এই ফ্রিজটা উঠানোর জন্য বিলে আছে। আপনার বিলটা পড়েন, সবটা নিশ্চয় পড়েছেন, অন্য না পড়ে কিন্তু আপনি পড়েছেন। এখানে পরিষ্কার বলছে, সাবস্টিটিউট করে দিয়েছে যে অলরেডি এই 2026-এর কথাটা যেটা এটা উঠে গেল। সেখানে গিয়ে অর্থাৎ কি, যদি আমি যদি ওয়েট করতে হয় 2029-এর পর্যন্ত, আমি তাহলে 2029-এ পারবো না, 2028-এ পারবো না, কারণ আমার যে ডিলিমিটেশন চলবে, সেন্সার চলবে, এটা লম্বা। পুরুষ শাসিত দলগুলিকে ওই যেটা আপনি বক্তব্যের মধ্যে একটা দিন বলেছেন, কি বলেছেন, এটা অ্যাডজাস্ট করতে গিয়ে 500-800 এত করেছে। ঠিকই তো, আপনাদের যেন কোনো প্রবলেম না হয়, সিপিএম পার্টির যেন কোনো প্রবলেম না হয়, কংগ্রেস দলের কোনো প্রবলেম না হয়, ওই যে আমরা সমাজবাদী পার্টির প্রবলেম না হয়, বিল পাস করতে দেবেন না। ট্রুথ আর্ট পাবো না, কেমনে পাবো? আপনাদের সন্তুষ্ট করতে গিয়ে আবার একদিকে মহিলাদের সংরক্ষণ, প্লিজ, একদিকে মহিলা বিল পাস করতে হবে, কমিটমেন্ট টু দি সোসাইটি, আবার একদিকে আপনাদের খেপে গেলে আমরা ট্রুথ আর্ট করতে পারবো না। আপনাদের সন্তুষ্ট করতে গিয়ে না, আমি তো জানি ভালো কেন আজকে আমি পোষণ করছি। যদি 2011 সেন্সাস হয়, আমার সিট মহিলা রিজার্ভেশন হবে, অ্যাডভান্স বলে দিচ্ছি। আই নো টাইপ অফ দি পলিটিক্স, আমি বলছি নাম্বার 2 সিট, ইয়েস আই নো। জানার পরেও বলছি, প্লিজ জানার পরেও বলছি, তবু হোক, স্যাক্রিফাইস না, মাঝখানে ডিস্টার্ব করবেন না। তো আমি বলবো আইনের ব্যাখ্যা যেন অপব্যাখ্যা না হয়। তো এখানে এবং স্যার বহুদিন পরে, 1 যুগ পরে আপনি কিন্তু এই ধরনের একটা সেশন দেখেছেন। আরেকবার হয়েছিল 2003-এ 6th মে, আমরা রিঅ্যাসেম্বল যেটা, এটা আপনি 1 যুগ পড়েছেন। সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় করেছে। আমরা কি পারি না? আমি জানি না মহিলারা কি বলবে। আমি আপনাদেরকে বলছি, রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বলবো,
আর যারা যারা এই মৌসুমী বিরোধিতা করছে তাদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে সমগ্র জাতির সামনে, রাজ্যবাসীর সামনে তাদের মুখোশ খুলে দিন। একদম পরিষ্কার করছি। আর বিরোধীদের বলবো, হে ঈশ্বর, বিরোধীদের সুমতি দে ভগবান। আমি আশ্চর্য হয়ে যাই, এত বিদ্যা বুদ্ধি যারা লোক অন্ধের মতো দলকে সমর্থন করে। ভারতীয় জনতা পার্টি যদি ভুল করে সামনাসামনি বলবো, দলের বলতে অন্ধকারে দেবেন, ব্লাইন্ড সাপোর্টার। এটা কি দল? ফিনিশ হয়ে যাচ্ছেন তো। এবার যদি জিরো রাত্রে কোনো কারণে এক হয়, আর ওনারটা জিরোই থাকবো। আর একটা স্টেট আছে, সেটাও জানার অবস্থা। যত বেশি মহিলা বিরোধী কথা বলবেন, আজকে কেন আমরা আনছি, আমি অ্যাডভান্স বলছি, মিলিয়ে নেবেন, মিলিয়ে রাখবেন। আপনাদের জিরো থাকবে, আর ওনাদের একটা দুটা খুলতে পারে জিরোর কারণে, জিরোটা গিট্টু খুলতে পারে, আপনাদের গিট্টু খুলবেই না। তো আমি আপনাদের বলবো যে আমি কতটি আপনারা জানেন, আমি আর এত অনেক তথ্য আছে, এগুলি আমি হিসাব বলতে যাব না। এটা মনে রাখবেন, আমাদের দেশ সতী সাবিত্রীর দেশ, এদেশে গার্গী মৈত্রীর দেশ। শুধুমাত্র সতী সাবিত্রী না, এদের গার্গী মৈত্রীরও দেশ, রানী ঝাঁসির দেশ, প্রীতিলতা ওয়াদ্দার, আর অনেক বীরাঙ্গনার দেশ। গোপাল বাবু, কোন কালে একা হয়নি তো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, আপনার স্ত্রী শক্তি দিয়েছে, বিজয়লক্ষ্মী নারী। এগুলি মনে রাখবেন, এগুলি নলে বিপদ। আমাদের দেশকে আমরা সম্বোধন করি দেশ মাতৃকা রূপে, চরণ বন্দনা করি ভারত মাতা। আমাদের এই ত্রিপুরা প্রদেশের ত্রিপুরা অধীশ্বরী দেবী মাতা ত্রিপুরেশ্বরীর নাম দিয়ে কাজ শুরু করি আমরা। কাজ শেষে মাতা ত্রিপুরেশ্বরীর চরণ বন্দনা করে আমরা আবার এগোই। আমাদের দেশে, আমাদের ভারতীয় সমাজে নারীর ভূমিকা মাতৃস্থানে। আমাদের দেশের অন্যতম মন্ত্রগুচ্ছ শ্রী শ্রী চণ্ডী মাতৃশক্তির আরাধনা নিয়োজিত, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো এই শক্তিকে আমরা মাতৃরূপে বন্দনা করি। আর এই দেশে আজ নারী শক্তির বিজয় ঘোষণা করার জন্য আপনাদের অনেক সদস্য থতমতে খেয়ে যান। বারবার চোখে পড়ে আপনাদের সোনিয়া গান্ধী কি বলে, সীতারাম ইয়েচুরি কি বলে, এসব চিন্তা করছেন। আজকে একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে, বুকটা রাখুন, লেফট সাইডে হার্ট আছে, হাত দিয়ে রাখুন, উত্তর দেবেন। যে দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, সেখানে তাদের কণ্ঠহীন আইনসভা এখানেই তো কম। আপনারা তো নাই এখানে, তবু তো ওনাদের 2 জন এসছে, আমাদের 6 জন এসছে, আপনারা আনতেও পারেননি। আগামী দিনে বিশ্বাস করুন ডাবল জিরো হয়ে যাবেন। ভালোর জন্য বলছি, আমি আপনাদের ওয়েল উইশার। আমি চাই সিপিএম একটা পাক পশ্চিমবঙ্গে, কারণ আছে বর্ণময় রাজনীতি থাকতে হবে। কারণ বর্ণময় রাজনীতি থাকতে হবে, কংগ্রেস থাকতে হবে, সিপিএম থাকতে, সবাই থাকতে হবে। আর নাহলে একা একা রাজনীতি করতে চাই না, নিঃশেষ হয়ে যাচ্ছেন। সুতরাং আমি দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, সেখানে তাদের কণ্ঠহীন আইনসভা কখনোই প্রকৃত গণতন্ত্রের ফলন হতে পারে না। ঠিক আছে স্যার, অনেকে বলে, সুদীপবাবু বলে আমরা খেলতে পারলে কি করব। আমি মনে করি সুদীপবাবু পারবে। সুদীপবাবু গিয়ে জীবন ভরা সিপিএম কংগ্রেস জোট ছিল, জানেন দিল্লি গিয়ে তদবির করেছে যে না, সিপিএম এর সাথে থাকবো না, আলাদাভাবে প্রার্থী দাও। সুদীপবাবুর মতো একটা লোক গিয়ে যদি কংগ্রেস সিপিএমকে আলাদা করে দিতে পারে দিল্লি গিয়ে, ত্রিপুরা বিধানসভা থেকে এই প্রস্তাব গেলে কেন হবে না? আজকে সেই জন্য অন্ধের মতো চলবেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি সেই জন্য বলছি, আপনারা জানেন কিসেতে জীবনে সেই জন্য থাকতেই এই বিধানসভায় আপনি যেখানে বসেছিলেন এখান থেকে বলেছিলাম না
নাম বলি না, আগের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকে বলছিলাম ছোট্ট একটা শিশুর জন্ম নিয়েছে, আমি কংগ্রেসের এমএলএ, ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে, এ কিন্তু বাড়ছে, আপনাকে এসে জিজ্ঞাসা করবে রাজা তোর কাপড় কোথায়, আমি কিন্তু বলেছি। এবং তাদেরকে খবরদার তৃণমূলে যাবে না, ফিনিশ হয়ে যাবে। খবরদার তৃণমূলে যাবে না, ফিনিশ হয়ে যাবে। যদি যাও সময় থাকতে থাকতে বিজেপি চলে যাও, পরবর্তী সময় আমার কথা মতো অনেকে গেছে আবার চলে গেছে। আপনাদেরও বলছি, আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি জিতেন বাবু, বিলিভ মি, আপনারা অনেকে মনে করবেন বিজেপি, আপনারা এডিসি নির্বাচনে এডিসি নির্বাচনেও আপনাদের কোনো শিক্ষা হয়নি, শিক্ষা হবেও না। আমি তো বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমার কষ্ট হয়, 2-3 জন আমি খুব ভালোবাসি, আগামী দিনে আশা বিপদ হয়ে যাবে। স্যার, ভারতীয় গণরাজ্যের প্রথম লোকসভায়, ঠিক আছে, মেইন ইস্যুতে এদিকে তো কইতাছি, ওনারা 2 জন অলরেডি রেডি, বিলিভ অলরেডি সিএম সাহেবের কথা হয়েছে, সেই যে কথা হয়েছে দে উইল কাম, এটা আই নো দ্যাট, আই নো দেয়ার হার্ট, আই নো দেয়ার আইস, I know their nose, সব কিছু চিনি আমি, তাদের অন্তরটা কোথায় আই নো, আমি জানি। যাই হোক স্যার, ভারতীয় গণরাজ্যের প্রথম লোকসভায় অনলি 4.4% নারী সদস্য ছিলেন এবং সে সংখ্যা 84 সনে বেড়ে, এটা অনেক তথ্য হয়েছে, এগুলি আমি অনেক রিপিট করতে সময় লাগবে। বিচার ব্যবস্থায় হাইকোর্টগুলির অবস্থা 14% থেকে 15%, যদিও সাবঅর্ডিনেট আমাদের সুপ্রিম কোর্টে কজন বিচারপতি জানেন? 33 জন, মাত্র 1 জন নারী সুপ্রিম কোর্টে। আজকে সময়ের ডাক, আজকে এই যে বলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি যে সময় যেভাবে চিন্তা করেছেন, উনি চাইছেন 29-এর আগে অ্যাকশন হয়ে যাক, এই জন্য কি 11 সেন্সারটাকে ইমপ্লিমেন্টেশন করা। কি আপত্তি আপনাদের? কি আপত্তি? আপনাদের তো কোনো লোক বাদ যাবে না, শুধু এটা কি আপত্তি? আর এই যে কথা বলছেন ওইখানে গিয়ে বলুন না, ওইখানেই তো আমরা যেমন সিলেক্ট কমিটিতে পাঠিয়েছি একটা বিল, সেরকম আমরা ওখানে গিয়ে বলুন। কিন্তু আমরা কেন ঐক্যবদ্ধভাবে এটা পাঠাবো না? কেন স্টেজ করবো না ভারতবর্ষে? কেন স্টেজ করবো না? অন্য রাজ্য থেকে আসবে। আমি চাই প্লিজ প্লিজ প্লিজ